এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটি নিয়ে। চলো শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স টপিকটার মূল কনসেপ্টটা কি, সেটা হচ্ছে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে প্রশ্নপত্রে, সেই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। পূর্ণ করার ক্ষেত্রে দুটা দিক বিবেচনা করতে হয়। ফার্স্ট, সেন্টেন্সের স্ট্রাকচার বিবেচনা করতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যাল দিকটা। সেকেন্ড, অর্থের দিক থেকে সেটা অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমরা দুইটা দিক বিবেচনা করলে যদি সেন্টেন্সটা পরিপূর্ণ করতে পারি, আমরা কমপ্লিট করতে পারি, তখন আমরা পূর্ণ মার্কস পাবো। প্রথমটা হচ্ছে আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল দিকটা দেখতে হবে, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে অর্থের সাথে মিল রেখে করতে হবে। তারপর আমরা কমপ্লিট সেন্টেন্সে ফুল মার্কস পাবো। এক্ষেত্রে আমাকে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে, অর্থাৎ কিছু রুলস শিখতে হবে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কিছু শর্তপূর্ণ বাক্য। এই কন্ডিশনাল সেন্টেন্সের ফান্ডামেন্টাল সিম্বল হচ্ছে ইফ, IF, ইফ। এই কন্ডিশনাল সেন্টেন্স মোট হচ্ছে তোমার 4 প্রকার। মোট কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, তবে প্রধানত 3 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স মোট 4 প্রকার, প্রধানত 3 প্রকার। প্রথমে দেখো 1 নাম্বার, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে আমি যেভাবে বলতেছি ওভাবেই তুমি একটু মাথায় সেট করা ট্রাই করো। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দেখা মাত্রই তোমার মাথায় আসতে হবে কন্ডিশনালের সিম্বল। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে যদি ভার্বের B1 হয়, তখন কমা এর ডান পাশে সাবজেক্টের পরে ক্যান, উইল, মে থেকে যে কোনো একটা আসবে, তারপর ভার্ব বেস ফর্ম হবে। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু পড়তে পারি বা দেখতে পাচ্ছি। সেটা কি, ইফের পর সাবজেক্ট আসবে, তারপর B1, তারপর এক্সটেনশন, আবার এই পরের অংশে সাবজেক্ট আসবে, ক্যান, উইল, মে আসবে, তারপর ভার্ব বেস হবে এক্সটেনশন। তো আমরা জানি একটা সেন্টেন্স, নর্মাল সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন, ইউনিভার্সাল এগুলো সচরাচর থাকেই। তো আমরা সেগুলোকে কেন হুদায় মুখস্থ করে আমাদের এই স্ট্রাকচারটাকে আমরা ভার্বুজ বা আমরা শব্দবহুল করে ফেললে আমাদের মনে রাখাটা কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো এইভাবে, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি ভার্বের B1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডান পাশে সাবজেক্টের পরে ক্যান, উইল, মে থেকে যে কোনো একটা আসবে, তারপর পরবর্তী এরপর ভার্ব বেস ফর্ম হয়। এটা মনে রাখাটা তেমন কঠিন ব্যাপার না, কারণ ক্যান, উইল, মে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারির পর ভার্ব বেস ফর্ম হয়, অর্থাৎ ইউনিভার্সাল একটা নিয়ম। ওকে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে যদি ভার্ব V2 হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, কমা এর ডান পাশে সাবজেক্টের পরে ওই ক্যানটা হবে কুড, উইলটা হবে উড, মেটা হবে মাইট, এরপর ভার্ব বেস ফর্ম। তো এটা আগের মতোই, কারণ কুড, উড, মাইট মডেল অক্সিলারি, যার পর ভার্ব বেস ফর্ম হয়, সেকেন্ড কন্ডিশনাল। অ্যান্ড থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে যদি কমা এর বাম পাশে হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3 থাকে, তখন কমায়ের ডান পাশে কুড, উড, মাইট সেকেন্ড কন্ডিশনালের মতোই থাকবে। এখানে এক্সট্রা একটা হ্যাভ আসবে, তারপর ভার্বের এটা হবে B3, ভার্বের B3 হবে। ওকে, তাহলে থার্ড কন্ডিশনাল কি, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে যখন কমায়ের বাম পাশে হ্যাড প্লাস V3 থাকবে, কমায়ের ডান পাশে সাবজেক্টের পরে কুড, উড, মাইট থেকে যে কোনো একটা আসবে, তারপর একটা হ্যাভ আসবে, তারপর ভার্বের B3 হবে। এরপর জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অ্যান্ড জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল দেখো, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে যখন কমায়ের বাম পাশে ভার্ব B1 হবে, তখন কমায়ের ডান পাশেও সাবজেক্ট ভার্ব B1 হবে। তাহলে দেখো, এখন প্রশ্ন হতে পারে একটু কমপ্লিকেটেড ব্যাপারটা। দেখো, জিরো কন্ডিশনাল আর এই ফার্স্ট কন্ডিশনাল মধ্যে একটু আমরা মিল দেখতে পাই। সেটা কি, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে এখানেও B1, এখানেও B1। এখন প্রশ্নে যদি আমাকে এই বাম পাশের অংশটা দেওয়া থাকে, আমি কেমনে বুঝবো এটা কি ফার্স্ট কন্ডিশনালে যাই না জিরো কন্ডিশনালে যাই? কারণ বাম পাশে তো দুটাই সেম, সাবজেক্ট প্লাস B1, সাবজেক্ট প্লাস B1। তবে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো জিরো কন্ডিশনাল শুধুমাত্র 4টি ক্ষেত্রে কার্যকর হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে তোমার চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম এবং ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই জাতীয় বাক্যগুলো। এই 4টি ক্ষেত্রে কেবল তোমার জিরো কন্ডিশনাল কার্যকর হবে। এখন প্রশ্ন যদি আমার ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স
কমায়ের বাম পাশে B1 আছে B1 আছে, তখন আমরা এটা ফার্স্ট কন্ডিশনালও হতে পারে, জিরো কন্ডিশনালও হতে পারে। এখন ওই সেন্টেন্সটা একবার পড়ে দেখব, এটা কি এই চারটার মধ্যে পড়ে, অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স, এই চারটার মধ্যে যদি পড়ে সেটা জিরো কন্ডিশনালে যাবে, না পড়লে ফার্স্ট কন্ডিশনালে। তবে বলে রাখি এখানে জিরো কন্ডিশনালটা খুবই রেয়ার, সবচেয়ে বেশি হয় ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তাহলে আমরা কন্ডিশনালের ব্যাপারটা এই একটা পেজ থেকেই আমরা কি করতে পারি, আয়ত্ত করতে পারি। কমায়ের বাম পাশে কী হবে, ডান পাশে কী হবে, এই ব্যাপারটা মনে রাখলে হবে শুধু। নেক্সট, এবার আমরা এই কন্ডিশনাল থেকে এক্সাম্পল দেখি। প্রথমে এক নম্বরে দেওয়া আছে তোমার ইফ ইউ কাম, কমায়ের বাম পাশে ইফ যুক্ত সেন্টেন্স, কমায়ের বাম পাশে সাবজেক্ট প্লাস B1, কাম হচ্ছে এখানে B1। তো আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে B1 থাকলে দুইটা কন্ডিশনাল হতে পারে, হয় ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল। তবে জিরো কন্ডিশনাল কেবলমাত্র চারটি ক্ষেত্রে কার্যকর হয়, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম এবং ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কি ইফ ইউ কাম যদি তুমি আসো ওই চারটার মধ্যে পড়ে না, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল হলে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে B1 থাকলে সাধারণত ফার্স্ট কন্ডিশনাল হয়। ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে কমায়ের ডান পাশে কী হবে, সাবজেক্ট প্লাস ক্যান, উইল, ম্যাথ থেকে যে কোনো একটা আসবে, তারপর বাপ বেস ফর্ম হবে। এবার দেখো আই উইল গো, সাবজেক্ট প্লাস ক্যান, উইল, ম্যাথ থেকে উইল আসছে, তারপর বাপ বেস ফর্ম হয়েছে। ফার্স্ট কন্ডিশন শেষ। পরীক্ষা এটা দেওয়া থাকবে, তোমাকে এটা পূরণ করতে হতে পারে। অথবা যদি একটু তোমাকে কনফিউজ করতে চায়, ডান পাশেরটা দেওয়া থাকবে, বাম পাশেরটা খাওয়া দেওয়া থাকবে, তোমাকে এটা পূরণ করতে হতে পারে। ওকে, আমরা সেকেন্ড কন্ডিশন দেখি। ইফ ইউ কেম, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি বার্বের B2 থাকে, এটা V2, কেম, কাম হচ্ছে V1, এই কামের V2 হচ্ছে কেম। তাহলে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি V2 থাকে, ডান পাশে কি হয়, V2 থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল হয়। তখন ডান পাশে সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট থেকে যে কোনো একটা আসবে, তারপর বাপ বেস ফর্ম হবে। দেখো সাবজেক্ট আসলো আই উড গো, কুড, উড, মাইট থেকে উড আসছে, তারপর হচ্ছে গো হয়েছে, বাপ বেস ফর্ম গেছে। 3 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স কমায়ের বাম পাশে হ্যাড প্লাস V3, এখানে এই কামটা V3 কেমনে বুঝলাম, কারণ হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলোর পর বাপ V3 হয়, এবং এই কামটাও V3 ফর্ম। কাম, কেম, কাম হচ্ছে V1, কেম হচ্ছে V2, কাম আবার V3। তাহলে হ্যাড প্লাস V3 আছে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে, কমায়ের বাম পাশে হ্যাড প্লাস V3, তাহলে এটা থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। থার্ড কন্ডিশনাল হলে আমাকে ডান পাশে কি আনতে হবে, সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট থেকে যে কোনোটা আসবে, তারপর হ্যাভ আসবে, এরপর বা V3 আসবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আই উড, কুড, উড, মাইট থেকে যে কোনোটা আসছে, তারপর হ্যাভ গন, আই উড হ্যাভ গন, ভার্ব V3, থার্ড কন্ডিশনাল। এরপর লাস্ট 4 নম্বর উদাহরণ হচ্ছে ইফ ইউ হিট আইস, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স কমায়ের বাম পাশে হিট মানে হচ্ছে তোমার তাপ দেওয়া বা B1। এখন ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে B1 থাকলে তো ফার্স্ট কন্ডিশনালও হতে পারে, আবার জিরো কন্ডিশনাল হতে পারে। কখন জিরো কন্ডিশনাল হয়, কেবলমাত্র 4টি ক্ষেত্রে, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা দেখি ইফ ইউ হিট আইস, যদি তুমি আইস মিনস বরফ, যদি তুমি বরফে তাপ দাও, তো বরফে তাপ দিলে চিরন্তনগতভাবে বা ইউনিভার্সালি কোন ঘটনাটা ঘটে, গলে যাবে, এটা চিরন্তন একটা সত্য কথা। ওকে, তাহলে চিরন্তন সত্য ঘটনার মধ্যে যেহেতু পরে এটা জিরো কন্ডিশনালে যায়, তো জিরো কন্ডিশনাল ক্ষেত্রে পরের অংশ সাবজেক্ট প্লাস V1 হয়। ইট মেল্টস, ইট হচ্ছে সাবজেক্ট, মেল্টস হচ্ছে B1। এটা মেল্টসের সাথে এস কেন যুক্ত হলো, কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারটাই এস যুক্ত হয়েছে। তাই দেখো এর আগেও B1, পরে B1, এটা কারণ জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। তবে আমি আগেই বলছিলাম এটা খুব একটু রেয়ার, কম আসে। আমরা B1 দেখলেই আমাদের প্রথমে মাথায় আসবে ফার্স্ট কন্ডিশনালের কথা। কন্ডিশনালের কিছু কনফিউজিং বা ব্যতিক্রম দিক রয়েছে, অর্থাৎ আমরা যে ফান্ডামেন্টাল যে 4টা রুলস শিখে আসছি তার বিপরীত বা তার ব্যতিক্রম হয়ে কিছু কাজ করে। সেটা কি, তার আগে একটা কথা বলে রাখি, ইংরেজিতে কখনো কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে না, অ্যাকসেপ্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য অক্সিলারি দিয়ে শুরু হতে পারে। অক্সিলারি মিন্স 4 প্রকারের যে অক্সিলারি রয়েছে, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল অক্সিলারি, যে কোনো একটা দিয়ে শুরু হতে হবে। তো আমি যদি বলি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এখানে হ্যাভ দিয়ে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, কিন্তু সাধারণ কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ ছাড়া অক্সিলারি দিয়ে শুরু হতে পারে না। তবে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাড অক্সিলারি,
যারা টু হ্যাভ অক্সিলারি একটা অংশ, এই হ্যাডটা যদি সেন্টেন্সের শুরুতে বসে আমরা ধরে নিব এটা কন্ডিশনাল সিম্বল। আই রিপিট, সাধারণত অক্সিলারি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে না, যদি হয় সেটাকে যদি হ্যাড হয় সেটা আমরা ধরে নিব এটা কন্ডিশনাল সিম্বল। তখন এই হ্যাডের কাজ হবে দুইটা। হ্যাড যখন কন্ডিশনালের সিম্বল হয়ে বসে এই হ্যাডের কাজ দুইটা। এক নাম্বার, এর প্রথম কাজ হবে সে ইফের কাজ করবে। প্রথম কাজ কি? ওই যে কন্ডিশনালের ফান্ডামেন্টাল সিম্বল ইফের কাজ করবে। অ্যান্ড সেকেন্ড, তার দ্বিতীয় কাজ হচ্ছে তার নিজের কাজ নিজে করবে, সে হ্যাডের কাজ হ্যাড করবে। তবে আমরা বলতে পারি হ্যাড যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে বসে সেটা কন্ডিশনালের সিম্বল, এবং এই হেডের কাজ হবে দুইটা। প্রথমে সে ইফের হয়ে কাজ করবে, সেকেন্ডলি সে তার নিজের কাজ করবে, হেডের কাজ করবে। ওকে, এবার আমরা এই সেন্টেন্সটাকে যদি একটা ইলাবোরেটলি লিখতে যাই বা ম্যানুয়ালি লিখতে যাই, এটা আমরা দেখি কি দিকে। এই হেডের কাজ দুইটা, যেহেতু সেন্টেন্সের শুরুতে বসছে। ফার্স্ট অফ অল সে ইফের কাজ করবে, সেকেন্ডলি তার দ্বিতীয় কাজ কি? হেডের কাজ করা, সে হেডের কাজ করবে। ওকে, এরপর প্লাস আই হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, এরপর আবার আমরা এক্সটেনশন ধরে করতে পারি, এটা এক্সটেনশন, এরপর কমা বাকি অংশ। এবার আমরা এই স্ট্রাকচারটাকেই আমাদের পড়া কোনো স্ট্রাকচারের সাথে মিলাইতে পারি। অবভিয়াসলি ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে যদি হ্যাড, এরপর কি ভিত্রি আছে না, অনেকে এই জায়গায় মিস্টেক করবে, এটা একটু কনফিউজিং, একটু তোমাকে মনোযোগ দিয়ে সহকারে শুনতে হবে। ইফের কাজ দুইটা, প্রথমে হ্যাডের কাজ দুইটা, প্রথমে হ্যাডের কাজ ইফের কাজ, পরে হ্যাডের কাজ। ওকে, এখন দেখো ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি হ্যাড প্লাস ভিত্রি থাকে, এখানে তো হ্যাড প্লাস ভিত্রি নাই, এখানে শুধুমাত্র হ্যাড রয়েছে। ওকে, এবার আসি, আমি যদি তোমাকে বলি হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা হচ্ছে তোমার B1, এদের B2 কি জানো? হ্যাড। আবার এদের B3ও হ্যাড। কি বললাম? হ্যাভ হ্যাজ হচ্ছে B1, এদের B2 হচ্ছে হ্যাড, আবার এদের B3ও হ্যাড। মনে থাকবে ব্যাপারটা? ওকে, তাহলে দেখো ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে হ্যাড রয়েছে, অর্থাৎ আমরা এটাকে B2 ধরবো, এখানে এটা B2। এখানে কিন্তু আবার হ্যাড প্লাস V3 নাই থার্ড কন্ডিশনাল হওয়ার জন্য, এটা V2 রয়েছে কেবলমাত্র, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। কারণ ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি V2 থাকে তখন সেটা সেকেন্ড কন্ডিশনাল হয়। তো সেকেন্ড কন্ডিশনাল হলে ডান পাশে কি হয়? ওই যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কুড, উড, মাইট প্লাস বা বেস ফর্ম। তাহলে আমরা দেখি এখানে হ্যাড রয়েছে, এটা সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ে, আমরা ম্যানুয়ালি লিখতে সেটা বুঝতে পারি। তাহলে সেকেন্ড কন্ডিশন হলে আই উড ফ্লাই, সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট থেকে যে কোডটা আসছে তারপর বাবে বেস ফর্ম আসছে, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে হ্যাড থাকলে এইভাবে করতে হবে। 2 নম্বর উদাহরণটা দেখি, হ্যাড আই গন দেয়ার আই উড হ্যাভ সিন হিম। আমরা এটাকে আগের মতোই করি, এই হ্যাডের কাজ হচ্ছে দুইটা, প্রথমে সে ইফের কাজ করবে, পরে সে হ্যাডের কাজ করবে। আমরা এটাকে একটু তাহলে ইলাবোরেটলি ট্রাই করি। এই 2 নাম্বারটা, প্রথমে সে ইফের কাজ করতেছে, পরে সে হ্যাডের কাজ করতেছে, প্লাস হ্যাড। ওকে, পেলাম। এরপর দেখো কি আছে, আই হচ্ছে সাবজেক্ট, ভালো কথা। তারপর কি আছে, গন, গনটা গো, ওয়েন্ট, গন, গো এর V3, এটা হচ্ছে তোমার V3। এরপর দেয়ার এক্সটেনশন ধরে নেব আমরা, এটাকে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এরপর ক্ষমা দিয়ে নতুন একটা অংশ শুরু হচ্ছে। এবার এটাকে আমরা কোনো আমাদের পড়া স্ট্রাকচার সাথে মিলাইতে পারি। অবভিয়াসলি ইফযুক্ত কোনো কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে যদি হ্যাড প্লাস V3 থাকে, মাঝখানে একটা সাবজেক্ট আসলো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু হ্যাড প্লাস V3 তো আছে। হ্যাড প্লাস V3 যদি হয় ইফযুক্ত কোনো কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে হ্যাড প্লাস V3 যদি হয়, কোন কন্ডিশনালে পড়ে? থার্ড কন্ডিশনাল। তো আমরা ডান পাশে কী করবো? সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট থেকে যে কোনোটা আনবো, তারপর তারপর হ্যাভ আনবো, তারপর V3 আনবো। ওকে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। কেমনে? হ্যাডের কাজ এখানে দুইটা, প্রথমে ইফের কাজ করে, পরে হ্যাডের কাজ করে। ইফ হ্যাড আই গন থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে এরপর হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট থেকে যে কোনোটা আসবে, তারপর হ্যাভ, তারপর V3। আই উড হ্যাভ সিন হিম, থার্ড কন্ডিশনাল। ওকে, and last example confusing এর মধ্যে if he read the novel, এটা এখানে কনফিউজিং এর কি আছে একটু খেয়াল করো তো। 3 নাম্বার খেয়াল করো, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে যদি ভার্ব, দেখো ভার্ব কোনটা? রিড। এটা এখানে কোন টেন্সে রয়েছে? সবাই বলবো এটা B1 রয়েছে, সবাই বলবো এখানে কি রয়েছে? B1 রয়েছে, বাট B1 না। কেন B1 না? রিড তো দেখতেই B1 এর মতো লাগে, কেমন B1 হবে না? কারণ দেখো এই সেন্টেন্সে হি রয়েছে,
হি একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা একটা সচরাচর সেটা আমরা ক্লাস 6 থেকেই শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে আসছে একটা রুল, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন কি আই, উই, ইউ, এই তিনটা ছাড়া বাকি যা আছে সব থার্ড পারসন। এই থার্ড পারসন যদি একদম সিঙ্গুলার হয়, একজনকে বোঝায়, সেই সাবজেক্টের পর ভার্বটা অ্যাস অথবা ইয়েস যুক্ত করে দিতে হয়। তার মানে এটা যদি প্রেজেন্ট টেন্সের হইতো, অর্থাৎ এটা V1 হতো, হি এর পরের ভার্বটা রিডটা তো রিড থাকার কথা নয়, রিডস হওয়ার কথা ছিল। তার মানে কি একটা টাইপিং মিস্টেক? কখনো না। এই রিডটার V1, V2, V3 তিনটাই সেম ফর্মে হয়, স্পেলিংটা সেম, বাট তোমাকে এটার প্রনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্টলি করতে হবে। সেটা কি, এই রিডটাকে তুমি যদি V1 বলো তখন বলবে রিড অ্যাজ ইউজুয়াল, এটাকে তোমাকে V2তে বলতে হবে রেড, আর V3তেও রেড। তাহলে আমরা বলবো V1 হচ্ছে রিড, V2 রেড, আর V3 রেড। তাহলে এটা আমাকে বলতে হবে প্রনাউন্স করার সময় ইফ হি রেড দ্য নোবেল, তার মানে এই রিডটা V1 নয়, এটা অবশ্যই V2। কোন লজিকে V2? কারণ এটা যদি V1 হতো রিডস হওয়ার কথা ছিল, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। একটু কনফিউজিং, এই জন্য কনফিউজিং সেটাকে আনলাম। তাহলে দেখো, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি সাবজেক্টের পরে বার V2 হয়, কোন কন্ডিশন হলে পরে? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন হলে কি হয়, সাবজেক্ট প্লাস কুড উড মাইট থেকে যে কোনটা আসবে তারপর ভার্ব বেস ফর্ম হবে। হি উড যে কোনটা আসবে তারপর অ্যান্সার ভার্ব বেস ফর্ম দ্য কোয়েশ্চেন্স। ওকে, এই তিনটা কনফিউজিং, একটু ভালো করে শিখে রাখতে হবে। তাহলে হেড যুক্ত, আর একটা হচ্ছে তোমার ভার্বের ফর্ম নিয়ে। ওকে, এরপর হচ্ছে তোমার অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। এগুলো আমরা স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডসের জন্যও পড়েছি, সমানভাবে গুরুত্বপূর্ণ কমপ্লেটিং সেন্টেন্সের জন্য, এবং সিমিলারলি এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বসের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, কারণ তিনটা টপিকের সাথে আমাদের রিলেটেড এই রুলটা। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এগুলোর বাংলা অর্থ কি জানো? যেন অর্থে ব্যবহৃত হয়। এগুলোর বাংলা অর্থ কি? যেন অর্থে। এইগুলোর স্ট্রাকচারটা কি? অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স যখন কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, এতে দুটা ক্লজকে যুক্ত করবে। কয়টা ক্লজ? দুটা ক্লজকে যুক্ত করবে, দুটা ক্লজ। এখন একটা ক্লজ যদি B1 হয়, অপর ক্লজটা হবে V2। খুব ইজি। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্সের ক্ষেত্রে একটা ক্লজ যদি B1 হয়, অপর ক্লজ হবে V2, এবং একটা ক্লজ যদি V2 হয়, অপর ক্লজ হবে হ্যাড প্লাস B3। বেশি কঠিন হবে মনে রাখা? মনে হয় না। কারণ দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্সের ক্ষেত্রে দুটো ক্লজ যে যুক্ত হবে, একটা ক্লজ যদি B1 হয়, অপর ক্লজ হবে V2, একটা যদি V2 হয়, অপর ক্লজ হবে হ্যাড প্লাস B3। B1, B2, মানে V2 থাকলে দিকে হ্যাড প্লাস B3। ওকে, এবার আরেকটা রুল একসাথে শিখে রাখো, সেটা হচ্ছে B1 এর জায়গায় হ্যাভ হ্যাজ প্লাস B3 থাকলেও তখন আমরা V2 করবো। হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলেও V2 করবো, তবে রেয়ার এটা সবচেয়ে বেশি আসে। B1 থাকলে V2 করবো, আর V2 থাকলে হ্যাড প্লাস B3 করবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এইগুলো কি আবার B1, B2? এর বাইরেও কিছুখানে কথা আছে। সেটা কি? আমরা এখানে সেটা বলতে পারতাম এভাবে, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, তখন অপর ক্লজটাও সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট হয়। তো আমরা সাবজেক্ট অবজেক্ট এগুলো দিয়ে এগুলাকে ভার্বুজ করে ফেললে আমাদের মনে রাখাটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট থাকেই, ইউনিভার্সাল। তো আমাদের মূল ব্যাপারটা ফোকাস করতে হচ্ছে ভার্বের জায়গায়, কারণ এটা মনে রাখা আমাদের প্রয়োজন যাতে মিস্টেক না হয়। তো আমরা এই সাবজেক্ট অবজেক্ট এইগুলোর কথা ভুলে যাব, এগুলো তো কারণ ইউনিভার্সালি থাকেই। আমরা শুধুমাত্র ভার্বের ফর্মটা মনে রাখবো। এদিকে B1 হলে এদিকে V2, একটা ক্লজ যদি V2 হয়, অপর ক্লজ হবে হ্যাড প্লাস B3। এবার আমি এক্সাম্পলে আসি। এক নাম্বারটা দেখো, হি বিহেভস অ্যাজ ইফ। এখানে ক্লু হচ্ছে আমাদের অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ যেন অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ ইফের একটা ক্লজ যদি B1 হয়, এটা B1 কেমনে বুঝলাম? অ্যাস অথবা এস যুক্ত আছে, যে বারবার শেষে অ্যাস অথবা এস যুক্ত থাকবা কনফার্ম সেটা কি হবে? B1 হবে। অ্যাজ ইফ যুক্ত কোনোটা, অ্যাজ ইফের সাথে যে দুটা ক্লজ যুক্ত হয়, একটা ক্লজ যদি বাম পাশের B1 হয়, অপর ক্লজ কি হবে? V2 হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এটা হচ্ছে V2। অ্যাজ ইফের আগে B1, পরে V2। তারপরে হি বিহেভড অ্যাজ ডু। অ্যাজ ডু রয়েছে এখানে, ওই অ্যাজ ইফের জায়গায় অ্যাজ ডুও হতে পারে। এর আগে রয়েছে B2, বিহেভড V2, অপর ক্লজটা কি হবে? হ্যাড প্লাস B3। হি হ্যাড নোন, হ্যাড প্লাস B3 এভরিথিং। 3 নাম্বার হচ্ছে হি হ্যাজ বিহেভড সিন্স। ওই সিন্স রয়েছে এখান থেকে, তার আগে রয়েছে হ্যাজ প্লাস B3। হ্যাভ হ্যাজ প্লাস B3 থাকলেও তখন ডান পাশে V2 করতে হয়। হি নিউ এভরিথিং।
প্রত্যেকটার জন্য আমি একটা উদাহরণ দিছি। নেক্সট, রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ শুরু হলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে। খুবই গুরুত্বপূর্ণ কথাটা, সমানভাবে গুরুত্বপূর্ণ তোমার রাইট ফর্ম অফ ভার্বসের জন্য এই রুলটা। একটু খেয়াল করি আমরা, রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ শুরু হলে, রিলেটিভ প্রোনাউন কি আর ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ, রিলেটিভ প্রোনাউন কি সেটা একটু বুঝতে হবে। আমরা কিছু WH ওয়ার্ড চিনি যেগুলো দিয়ে কোয়েশ্চেন করা হয়, হু, উইচ, ওয়্যান, ওয়ার, হাউ, হুম, ওয়াই, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এগুলো কী জন্য ব্যবহৃত হয়? প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যদি এই WH ওয়ার্ডগুলো প্রশ্ন করা ছাড়া কোনো একটা সেন্টেন্সে অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, ইফ আই মোর স্পেসিফিক, সেটা যদি তোমাকে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আবার বলছি কথাটা, WH ওয়ার্ডগুলো প্রশ্ন করার জন্য জন্ম হয়েছে এগুলার। যদি প্রশ্ন না করে সেটাকে কোনো সেন্টেন্সের কনজাংশন হিসেবে ব্যবহার করতে হয় বা প্রশ্ন না করে অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, তখন সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমরা উদাহরণ করে ভালো করে খেয়াল করব। আমি আরেকবার বলছি রুলটা, রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি কোনো ক্লজ শুরু হলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়। অ্যান্টিসিডেন্টকে একটু পরে আমরা আসতেছি। প্রথমের নোটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, উইচ, হোয়াট, ওয়ার, হুম, ডট ডট যা আছে, এগুলো যদি প্রশ্ন করা ছাড়া কোনো একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, যদি আমরা স্পেসিফিকলি বলতে চাই, যদি কোনো একটা সেন্টেন্সে ক্লজ হিসেবে ব্যবহৃত হয়, ক্লজ মার্কার বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এবার আরেকটা কথা আসছিল যেখানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। অ্যান্টিসিডেন্ট কি? আমরা যদি বলতে চাই অ্যান্টিসিডেন্টের আবিধানিক অর্থ হচ্ছে তোমার পূর্বপদ। পূর্বপদ এই ওয়ার্ডটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার স্পেলিংয়ে অসংখ্যবার আসছে, কারণ এখানে অনেকেই এর জায়গায় আই বসাই দেয়। দেখো ANTECEDE অ্যান্টি, সবগুলো এই অ্যান্টিসিডেন্ট স্পেলিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই। তাহলে দেখো অ্যান্টিসিডেন্ট পূর্বপদ। পূর্বপদ কি? রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমরা উদাহরণ করলে আরও বেশি ক্লিয়ার হবে আমাদের। আমরা এক্সাম্পল করি, দেখো তা আমাদের রুলটা কী ছিল? কোনটা সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়, রিলেটিভ প্রোনাউনের পর একটা ভাব বসে, সেই ভাবটা কাকে ফলো করে বসবে? রিলেটিভ প্রোনাউনের পূর্বের একটা অ্যান্টিসিডেন্ট থাকে, ওই অ্যান্টিসিডেন্টকে ফলো করে পরবর্তী ভাবটা বসবে। লেটস আমরা এক্সাম্পল করি। এক নম্বরটা রয়েছে, দেয়ার ইজ নোবডি হু ড্যাশ ইজ অর আর অ্যাবসলিউটলি হ্যাপি। খেয়াল করি এখানে দেয়ার ইজ নোবডি হু, এই হুটা একটা WH ওয়ার্ড, বাট এটা দিয়ে এখানে কোশ্চেন করা হয় নাই। যদি এখানে কোশ্চেন করা হতো, প্রশ্ন করা হতো, আমরা বলতাম এটা WH ওয়ার্ড। এখানে সেটা WH ওয়ার্ড নয়, এখানে সেটা রিলেটিভ প্রোনাউন। কেন? এটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই রিলেটিভ প্রোনাউনের পর একটা ভার্ব বসতেছে, ইজও হতে পারে আরও হতে পারে। এই হুকে দেখে কি আমরা এই ভাবটা বসাতে পারি? না। তো এই রিলেটিভ প্রোনাউন এর পর যে ভাবটা বসবে, সেই ভাবটা তার আগের অ্যান্টিসিডেন্টকে ফলো করে বসবে। অ্যান্টিসিডেন্ট কি? রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। নাউন হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নামকে বোঝাবে, প্রোনাউন নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে, নাউন ফ্রেজ একাধিক ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নামকে বোঝালে। দ্যাটস ইট। তাহলে দেখো এই রিলেটিভ প্রোনাউনের আগে কী রয়েছে? দেয়ার ইজ ভার্বের পরে নোবডি, এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। তার মানে এটা হচ্ছে তোমার এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই নোবডি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আমি সংক্ষেপে এন দিয়ে লিখে রাখছি, এন ডট অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন হুয়ের পরপর যে ভাবটা বসতেছে সেটা হুয়ের জন্য বসবে না, হুয়ের আগের অ্যান্টিসিডেন্ট, সেটা কি? নোবডি। তো নোবডি তোমার সিঙ্গুলার ভার্ব নেই। কেমনে বুঝবো? মনে রাখবা কোনটা সেন্টেন্সের সাবজেক্টে যদি তোমার থিং, THING থিং, বডি, তারপর তোমার ওয়ান, ডট 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 থিং, ডট 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 বডি, ডট 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 ওয়ান, এই প্রত্যেকটার পর ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, হোয়াট এভার, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে পরবর্তী ভাবটা সিঙ্গুলার হয়। এখন দেখো বডি তোমার এখানে রয়েছে, বডিকে ফলো করে পরবর্তী ভাবটা বসবে। তো বললাম কি বডি থাকলে ভাব সিঙ্গুলার হয়। এখানে সিঙ্গুলার কোনটা? আর না ইজ? আমরা অবভিয়াসলি বলতে পারি ইজ। এখানে একটা টেকনিক ফলো করে যাই, যেসব ভার্বের শেষে তুমি এস দেখবা অবভিয়াসলি সেটা সিঙ্গুলার হবে, এস না থাকলে প্লুরাল। ইজের শেষে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার, আর না থাকলে প্লুরাল। আমাদের বডির জন্য প্রয়োজন সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমাদের ইজ হবে। এটা আমাদের কমপ্লিট সেন্টেন্সে সম্পূর্ণটা পূরণ করতে হবে। এখন তুমি ভার্ব যদি ভুল করে ফেলো, মার্কস আসবে না, আলটিমেট তোমার ভার্বটাই খুঁজবে টিচার। তাহলে আমরা দেয়ার ইজের পরে নোবডি এর পর হু, এটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের পর একটা ক্লজ শুরু হচ্ছে, এই ক্লজের ভার্বটা ফলো করবে তার পূর্বের অ্যান্টিসিডেন্টকে। অ্যান্টিসিডেন্ট কোনটা? নোবডি। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগের নাউন
অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজটা। দ্বিতীয় উদাহরণ, দেয়ার ইজ নো পিপল হু, আবার এখানে দেখা যাচ্ছে একটা হু রয়েছে। আমরা বলতে পারি এটা WH ওয়ার্ড, বাট না, এই সেন্টেন্সে সেটা WH ওয়ার্ড নয়, এটা রিলেটিভ প্রোনাউন। কেন এটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে না? এটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এর পর ভার্ব বসতেছে, আরও হতে পারে, ইজও হতে পারে। এটা কি হুকে দেখে বসবে? না, হু এর আগের অ্যান্টিসিডেন্ট সেটা কি? দেখো, দেয়ার ইজ নো পিপল, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল। তো এই পিপলকে দেখে পরবর্তী ভার্বটা বসবে। এখন পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, কারণ পিপল দিয়ে একজনকে বোঝায় না, অনেকজনকে বোঝায়, তাই এই প্লুরাল ভার্ব নিবে, এ আরকে নিবে। হবে দেয়ার ইজ নো পিপল হু আর অ্যাবসলিউটলি, এখানে একটা হ্যাপি হবে, একটা মিচিং আসছে, হু আর অ্যাবসলিউটলি হবে। এমন কোনো মানুষ নাই যে প্রকৃতপক্ষেই সুখী। তার যেটা রয়েছে, উই শুড নট লাইক দোজ পিপল হু, আবার হু আসছে। এখানে প্রত্যেকটা বোঝার সুবিধা তো হু দিয়ে দেওয়া হয়েছে। এই হু এর জায়গায় উইচ আসতে পারে বস্তুকে বোঝানোর জন্য, হোয়াট আসতে পারে তাও বস্তুকে বোঝায়, ওয়ার আসতে পারে স্থানকে নির্দেশ করার জন্য, হুম ব্যক্তিকে নির্দেশ করার জন্য আসতে পারে। তো এরপরে দেখো ভার্ব বসবে, হু এর পরপর একটা ক্লজ শুরু হচ্ছে, ক্লজ তোমাকে ভার্ব দিয়ে শুরু করতে হচ্ছে। এখন এই ভার্বটা কাকে ফলো করে বসবে? হোকে না, তার পূর্বের অ্যান্টিসিডেন্টকে। অ্যান্টিসিডেন্ট কোনটা? দোজ পিপল, অবশ্যই এখানে কি প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব বসবে। পরবর্তী ভার্বটা হচ্ছে ওয়েস্ট। এখন এই ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল কেমনে বুঝবো? ওই যে বলছিলাম, যে ভার্বের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। ওয়েস্টের শেষে এটা কি ওয়েস্টেস রয়েছে না ওয়েস্ট রয়েছে? ওয়েস্ট, এটা প্লুরাল, আর ওয়েস্টেস হলে সিঙ্গুলার। তাহলে আমাকে হবে লিখতে হবে পিপল হু ওয়েস্ট টাইম আইডলি। পরীক্ষায় এই অংশটা দেওয়া থাকবে, তোমাকে এটা পূরণ করতে হতে পারে, অথবা এটা রয়েছে তোমাকে এটা পূরণ করতে হতে পারে, যে কোনোটা থাকতে পারে। নেক্সট, এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য তো গুরুত্বপূর্ণ, সমানভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে এই টপিকটা থেকে। আমরা একটু দেখে রাখি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এক্ষেত্রে তোমার এইচএসসির জন্য এই দুটা বহুল ব্যবহৃত, আর শেষের দুটা কয়েকটা বোর্ড কোশ্চেন দেখা গেছে, তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটা। কি বললাম? চারোটাই একই অর্থে ব্যবহৃত হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলো ব্যবহৃত হয় এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় এই অর্থে ব্যবহৃত হয়। এবং আমাদের মূল যেটার উপর বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই তোমার এক্সপ্রেশনগুলোর পর গ্রামারের দিক থেকে দুটো স্ট্রাকচার ফলো করা যায়। স্ট্রাকচার 1, তুমি 2+ বা বেস ফর্ম করতে পারো, অথবা সাবজেক্ট প্লাস V2 করতে পারো। আই রিপিট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই চারটে এক্সপ্রেশনের পর তুমি দুটো স্ট্রাকচার ফলো করতে পারো। ফার্স্ট অফ অল তুমি 2+ বা বেস ফর্ম করতে পারো, অথবা সাবজেক্ট এনে V2 করতে পারো। এখন কোশ্চেন হচ্ছে, যদি কোনো কারণে আমাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এরপর কোশ্চেনেই যদি সাবজেক্ট দেওয়া থাকে, তখন কি আমি আর এটাতে যেতে পারবো? নেভার এভার, কারণ সাবজেক্ট দেওয়া আছে, আমাকে এটাই ফলো করতে হবে ম্যান্ডেটরি। সাবজেক্ট দেওয়া না থাকলে আমার ইচ্ছা মতো আমি যে কোনোটা নিতে পারি এখান থেকে। যদি সাবজেক্ট দেওয়া থাকে আমাকে V2 করতেই হবে। এক্সাম্পল করলে আরও বেশি ক্লিয়ার হবে। আমরা দেখি এখানে প্রথম এক্সাম্পলটা, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপর গ্যাপ দেওয়া থাকবে তোমার পরীক্ষায়, এটা গ্যাপ দেওয়া থাকবে, এটা পূরণ করতে হবে। এখনই উপযুক্ত সময় কিসের? টু স্টাডি অ্যাটেনটিভলি। তো আমরা 2+ বা বেস ফর্ম দিয়ে করতে পারি, তো আমরা প্রথমটা বেছে নিলাম। আচ্ছা, এটা কি আমরা ইট ইজ টাইমের পর যে গ্যাপ দেওয়া আছে এটা কি আমরা সাবজেক্ট করতে পারি? অবভিয়াসলি করতে পারি। দেখো এখানে এই কি উদাহরণটা দেওয়া হয়েছে, একই উদাহরণকে জাস্ট একটা 2+ বেস ফর্ম দিয়ে করা হয়েছে, একটা সাবজেক্ট এনে করা হয়েছে। ইট ইজ হাই টাইম, জাস্ট যেখানে ইট ইজ টাইম সেখানে ইট ইজ হাই টাইম, সেখানেই ইট ইজ নাও টাইম, আবার ওখানে ইট ইজ অ্যাবাউট টাইম, চারোটাই একই অর্থে ব্যবহৃত হবে এবং এখানে কোনো তারতম্য আসবে না। ইট ইজ হাই টাইম, উই এখানটা দেখোই আসছে, সাবজেক্ট আসছে, তখন আর তুমি 2+ বা বেস ফর্ম করা যাবে না, তখন করতে হবে তোমার V2। উই স্টাডিড, এটা হচ্ছে V2 রেগুলারলি। ইট ইজ টাইম টু স্টাডি অ্যাটেনটিভলি, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম উই স্টাডিড রেগুলারলি। যখন সাবজেক্ট চলে আসবে তখন আর 2+ বেস ফর্ম করা যাবে না, বা V2 করতে হবে, এতটুকুই। নেক্সট, এরপর এখানে দুটি স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ টু প্লাস ভার্ব বেস ফর্ম এক্সটেনশন। একটু খেয়াল করি আমরা, এখানে আমাদের মূল যে জায়গার প্রতি জায়গায় একটু ফোকাস করতে হবে সেটা হচ্ছে হাউ এর জায়গায়। এই হাউ এর জায়গায়, হাউ যখন কোটা সেন্টেন্সে মাঝখানে বসবে তখন এরপর 2+ বা বেস ফর্ম এনে সেটা তুমি পূর্ণ করতে পারো। পরীক্ষায় এই অংশটা দেওয়া থাকবে, এই অংশটা তোমাকে পূরণ করতে হতে পারে। হাউ থাকবে, এরপর 2+ বা বেস ফর্ম এনে পূরণ করা যায়। আবার এটাকে সাবজেক্ট প্লাস বা প্লাস হাউ এর পর সাবজেক্ট প্লাস ভার্ব এনেও পূরণ করা যায়। তুমি দুটাই ফলো করতে পারো। যদি কোনো কারণে হাউর পর 2 দেওয়া থাকে তখন তুমি আর এটাতে আসতে পারবে না, বা বেস ফর্ম দিয়ে করে ফেলতে হবে। আর যদি শুধু হাউ পর্যন্ত দেওয়া থাকে
টু প্লাস ভার্ব বেস ফর্ম এনেও করা যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব এনেও করা যাবে। আমরা এক্সাম্পল দেখি আরও বেশি ক্লিয়ার হবে। দেখি দে ডোন্ট নো, তারা জানে না, হাউ। এখন দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই পুরোটাই খালি অংশ দেওয়া আছে, কারণ এখানে আন্ডারলাইন করা আছে। এখন এরপর হাউ দিয়ে তুমি সম্পূর্ণটা করতে পারো, অর্থাৎ প্রথমটাও ফলো করতে পারো, দ্বিতীয়টাও করতে পারো। এটা করছে কি দেখো, হাউ টু সুইম ফার্স্টলি, এরপর টু প্লাস ভার্ব বেস ফর্ম প্রথমটা, হাউ টু সুইম ফার্স্টলি। এটা কোনো কাজ কীভাবে করতে হয় জানি এই অর্থে ব্যবহৃত হয়। দে ডোন্ট নো, তারা জানে না। হাউ টু সুইম ফার্স্টলি, দ্রুত গতিতে কীভাবে সাঁতার কাটতে হয়। ওকে, এবার দেখো পিপল ডোন্ট নো, লোকজন জানে না, হাউ কীভাবে করিম আর্নস মানি। এখন দেখো হাউ এর পর টু আসে না, আর সাবজেক্ট আসছে, এরপর ভার্ব আসছে, এরপর এক্সটেনশন আসছে। তাহলে হাউ এর পর টু প্লাস ভার্ব বেস ফর্মও করা যায়, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব এনেও করা যায়। জাস্ট অর্থবোধক করতে হবে, অর্থপূর্ণ একটা সেন্টেন্স তোমাকে আনতে হবে। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে লাস্ট, এর আগে ডট ডট, তার মানে এর আগে অনেক কিছু থাকতে পারে, আরও অনেক কথা থাকতে পারে। ডট ডট লাস্ট এরপর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বা বেস ফর্ম এক্সটেনশন, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমার এইচএসের টপিকগুলোর সাথে যেগুলো ভার্সিটি অ্যাডমিশনের সাথে কানেক্টেড বা রিলেটেড সেগুলো তোমাকে একটু হিন্টস দিচ্ছি। এই টপিকটাও তোমার ভার্সিটি অ্যাডমিশনের সাথে খুব বেশি রিলেটেড এবং অসংখ্য প্রশ্ন আসতে দেখা যায়। কোনটা সেন্টেন্সে যখন তুমি লাস্টের ব্যবহার দেখতে পাবা, এরপর তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তোমাকে অবশ্যই শুড অথবা মাইট আনতে হবে, মুখস্থ ডিরেক্ট। কোথায়? যদি কোনটা সেন্টেন্সের লাস্ট ব্যবহৃত হয়, এরপর একটা সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট থেকে যে কোনটা আসবে। তোমরা অনেকেই এইচএসসির বইয়ে তোমরা দেখতে পাবা শুধুমাত্র শুড ব্যবহৃত হয়, না, এখানে মাইটও ব্যবহৃত হতে পারে। একসাথে শিখে রাখো, অ্যাডমিশন যাতে নতুন করে শিখতে না হয়। তাহলে শুডের জায়গায় মাইটও হতে পারে। এরপর ভাব বেস ফর্ম হয়, এটা তো আর মুখস্থ করতে হচ্ছে না, কারণ শুড এবং মাইট হচ্ছে মডেল অক্সিলারি, যারপর ভাব বেস ফর্ম ইউনিভার্সালি হয়। ওকে, আমরা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের মূল টপিকটা কি, সেটা হচ্ছে লাস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বা প্লাস ভাব বেস ফর্ম আনতে হয়। এক্সাম্পল দেখো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লাস্ট। আর হ্যাঁ, এই লাস্টটা ব্যবহৃত হয় নতুবা অর্থে, নতুবা নইলে এই অর্থে ব্যবহৃত হয়। ওয়াক ফার্স্ট, দ্রুত হাঁটো, লাস্ট, নতুবা। এরপর সাবজেক্ট আনতে হবে না, সাবজেক্ট ইউ, এরপর শুড অথবা মাইট থেকে যে কোনটা আসবে, কারণ শুড আসছে। এরপর ভাব বেস ফর্ম মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো, নতুবা তুমি ক্লাস মিস করতে পারো। এরপর হারি আপ, দ্রুত করো, লাস্ট, নতুবা ইউ মাইট মিস দ্য ট্রেন, লাস্ট, সাবজেক্ট প্লাস মাইট অথবা শুড থেকে মাইট আসছে, এরপর ভাব বেস ফর্ম। তাহলে এরপর শুড অথবা মাইট আনতে হবে, ভাব বেস ফর্ম করতে হবে, এতটুকুই লাস্টের পরে। নেক্সট, এরপর আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট একই অর্থে কাজ করে, একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে কাজ করে। আমি দেখতে পাচ্ছি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা যাতে এই অর্থে ব্যবহৃত হয়, যাতে অর্থে ব্যবহৃত হয়। সো দ্যাট ইন অর্ডার দ্যাট, সো দ্যাট ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে দুটা ক্লজ যুক্ত হয় সবসময়, দুই পাশে দুটা ক্লজ যুক্ত হবে। এবং দেখো সো দ্যাট ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে একটা ক্লজ যদি তোমার B1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অবভিয়াসলি এখানে সাবজেক্টে থাকবে, অবজেক্টে থাকে। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে না, কারণ সাবজেক্ট ইউনিভার্সিটি থাকে। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে একটা ক্লজ যদি B1 হয়, অপর ক্লজে ক্যান এরপর বা বেস ফর্ম লিখতে হবে, সাবজেক্ট প্লাস বা অবজেক্ট এগুলো আসবেই। তাহলে আমি আবার বলছি, সো দ্যাট ইন অর্ডার দ্যাট যাতে এই অর্থে কাজ করে, এবং এই দুটা তোমার ফ্রেজের জন্য যদি একটা ক্লজ B1 হয়, অপর ক্লজটা হবে তোমার ক্যান এনে তারপর বা বেস ফর্ম করতে হবে। একটা ক্লজ যদি B2 হয়, পাস্ট টেন্সের হয়, অপর ক্লজটা তোমাকে কুড এনে বা বেস ফর্ম করতে হবে। তাহলে ইজি, এদিকে B1 হলে ক্যান আনবো, এদিকে B2 হলে কুড আনবো, তা বা বেস ফর্ম, এটা আগের মতোই। এক্সাম্পল করি আমরা, হি স্টাডিজ মেডিসিন, সে ঔষধ নিয়ে পড়ালেখা করছে বা মেডিসিন নিয়ে পড়ালেখা করছে। সো দ্যাট যাতে, এই সো দ্যাট আছে। তাহলে এর আগে দেখি আমরা ভার্বে কোন ফর্ম আছে, স্টাডিজ B1, এই পাশে কী হবে, ক্যান প্লাস বা বেস ফর্ম করতে হবে, অবশ্যই সাবজেক্ট আসবে। হি ক্যান বি, এটা হচ্ছে ভার্বে B1, বিটা হচ্ছে ভার্বে B1, মেডিসিন স্পেশালিস্ট, সে মেডিসিন নিয়ে পড়ালেখা করতেছে, যাতে হি ক্যান বি, সে হতে পারে মেডিসিন স্পেশালিস্ট, একটি মেডিসিন বিশেষজ্ঞ হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে হি স্টাডিড ল, সে ল বা আইন নিয়ে পড়ালেখা করে। ইন অর্ডার দ্যাট আমাদের ক্লু, এরপর খালি অংশ দেওয়া থাকবে পরীক্ষায়, এটা পূরণ করতে হবে। এখানে খেয়াল করো, আমি আন্ডারলাইন যেগুলো করছি এগুলো পরীক্ষায় তোমাকে পূরণ করতে হবে। ইন অর্ডার দ্যাট যাতে অর্থে ব্যবহৃত হয়। এর আগে দেখো তো কোন টেন্স রয়েছে, স্টাডিড V2, তাহলে এদিকে V2 থাকলে এদিকে কোড আনতে হবে। হি সাবজেক্ট, কোড, বি, এরপর ভাব বেস ফর্ম জাস্টিস, সেই আইন নিয়ে পড়তেছে,
যাতে সে একজন জাস্টিস বা তোমার বিচারক হতে পারে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, যেটা সমানভাবে গুরুত্বপূর্ণ তোমার রাইট ফর্ম অফ ভার্বসের জন্য। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেপোজিশন প্লাস বাবা এনজি। পৃথিবীতে যত প্রেপোজিশন তোমার পরিচিত আছে সমস্ত প্রেপোজিশনের পরে যদি একটা ভার্ব আসে, চোখ বন্ধ করে আইএনজি করে দিব ওই ভার্বটাকে। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে, তবে পৃথিবীতে একটা মাত্র প্রেপোজিশন রয়েছে, সেটা হচ্ছে টু, যার পর ভার্ব আইএনজি করা যায় না বা বেস ফর্ম করতে হয়, তাহলে টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়। আবার আরেকটা কথা খেয়াল করো, ফ্রেজাল টু এরপর ভার্ব আইএনজি করতে হয়। আমি কথাটাকে কয়বার চেঞ্জ করতেছি দেখো, আমি কথাটাকে 3 বার চেঞ্জ করলাম। প্রথমে বললাম পৃথিবীতে যত প্রেপোজিশন রয়েছে সমস্ত প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে আইএনজি করে দিব। আমি কথাকে একবার চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে একটা মাত্র প্রেপোজিশন যেটা টু, যার পর ভার্ব আসলে আইএনজি নয় বা বেস ফর্ম করতে হয়। আমি আরেকবার চেঞ্জ করবো কথাটাকে, বললাম কি কিছু ফ্রেজাল টু রয়েছে যার পর টু থাকা সত্ত্বেও পরবর্তী ভার্বটা আইএনজি হয়ে যাবে। এমনি টু এর পর সাধারণত কি হয়, ভার্ব বেস ফর্ম, কিন্তু কিছু ফ্রেজাল টু রয়েছে এগুলোর পর ভার্বটা আইএনজি করে দিতে হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার এটার জন্য এই ফ্রেজাল টুটা, যেগুলোর পর ভার্ব আইএনজি করে দিতে হবে। আমরা এই ফ্রেজাল টুগুলো একটু দেখি কি, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, মুখস্থ করে ফেলতে হবে এগুলো। লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, কনফেস টু, কমিটেড টু, কাস্টম টু, গেট ইউজ টু, বি ইউজ টু। এখানে বি ইউজ টু কিন্তু একটু সতর্ক হতে হবে। বি ইউজ টু মিনস বি ভার্বকে বোঝাচ্ছে এখানে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে এরকম হতে পারে তোমার এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়ার্স ইউজ টু, ওয়ার ইউজ টু। এইগুলো থাকলে ভার্বের আইএনজি করে দিতে হবে টু থাকা সত্ত্বেও, কারণ এগুলো জেনারেল টু নয়, এগুলো ফ্রেজাল টু। এক্সাম্পল করে দেখো, উই আর গোয়িং হোম উইথ আ ভিউ টু। এখন খেয়াল করো টু এটা একটা প্রেপোজিশন যার পর অন্যান্য প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি হয়, কিন্তু এটুর পর ভার্ব বেস ফর্ম হয়। কিন্তু এখানে কেন বেস ফর্ম হলো না? কারণ এটা নর্মাল টু নয়, এটা ফ্রেজাল টু। কেমনে? উইথ আ ভিউ টু, একসাথে ফ্রেজাল টু, যার পর ভার্ব আইএনজি করে দিতে হয়। এগুলোর বাংলা অর্থে কি বোঝায়? সাধারণত উদ্দেশ্য বা পারপাস বোঝায়। তাই দেখো, উই আর গোয়িং টু হোম, আমরা বাসার দিকে যাচ্ছি, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, স্পেন্ডিং সামার ভ্যাকেশন, অর্থাৎ স্পেন্ডিং কাটানোর জন্য, আমাদের গ্রীষ্মকালীন ভ্যাকেশন বা অবকাশ কাটানোর জন্য। তাহলে উইথ আ ভিউ টু পর ভার্ব আইএনজি দিয়ে একটা তোমাকে কি লিখতে হবে, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স লিখতে হবে। নেক্সট, আনলেস। আনলেসের বাংলা অর্থ তোমার যদি না, যদি না, এই ওয়ার্ডটার সাথেই না যুক্ত আছে, তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, আনলেসের বাংলা অর্থ যদি না। এটা তোমার কোন সিচুয়েশনে ব্যবহৃত হবে? প্রথমত এই আনলেস তোমার একটা সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং এর দুই পাশে দুটো ক্লজকে যুক্ত করে। একটা ক্লজ তোমার ফলাফল বোঝাবে, অপরটা ক্লজ শর্ত বোঝাবে। আই রিপিট, আনলেস এর বাংলা অর্থ যদি না। এটা একটা সিচুয়েশনে ব্যবহৃত হয়। কোন সিচুয়েশনে? যদি এমন সিচুয়েশন হয় কোনো একটা শর্ত বলবে, ওই শর্তটা না মানার ফলাফল বলবে। একটা শর্ত, সেই শর্ত না মানার ফলাফল, এই ক্ষেত্রে আনলেস ব্যবহৃত হয়। একটু মাথার উপর দিয়ে গেল, আমরা এক্সাম্পল করলে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে আরেকটা কথা বলা আছে, আনলেসের পরের ক্লজে কখনোই নেগেটিভ ওয়ার্ড আসবে না। এটা তো বলার কথা না, না বললেই হয়ে যায়। কেন? আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তারপরে কেন আবার নেগেটিভ আসবে? কারণ ইংরেজিতে একটা কথা আছে, ডাবল নেগেটিভ হয় না, একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ করা যায় না। ওকে, দেখো তার এক্সাম্পল দেখো, ইউ উইল নট শাইন ইন লাইফ আনলেস, আনলেস রয়েছে। তো আনলেসের আগে দেখো তো কি বলা হচ্ছে, বলা আছে ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না, শাইন করতে পারবে না, সফল হতে পারবে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে, বলা হলো যে আনলেস থাকলে নেগেটিভ হয় না, কেন কেন নট আসলো? না, আনলেস থাকলে নেগেটিভ হয় না এরকম বলা হয় নাই, আনলেসের পরের ক্লজে নেগেটিভ হয় না এরকম বলা হয়েছে। যে আনলেসের সাথে বা আনলেসের পরে যে ক্লজটা আসবে সেটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড আনা যাবে না। তো এখানে আগে আসতেছে, ডাজেন্ট ম্যাটার। দেখো আনলেস যুক্ত ক্লজ দুইটা, একটা ফলাফল বোঝাবে, একটা শর্ত বোঝাবে, শর্ত না মানা বোঝাবে। এখানে বলা হচ্ছে ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবা না, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে নাই, থাকতে পারবে না, কারণ আনলেস নিজে একটা নেগেটিভ। তাহলে এদিকে রয়েছে তোমার শর্ত, এদিকে রয়েছে তোমার ফলাফল। তাহলে শর্ত আর ফলাফল, ইউ ওয়ার্ক হার্ড এটা শর্ত, যদি কঠোর পরিশ্রম করা শর্ত, এটার না মানার ফলাফল কি? জীবন সফল হতে পারবে না, শর্ত না মানার ফলাফল। সেকেন্ড, আনলেস, এই আনলেসটা শুরুতেই চলে আসছে, ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ।
একই উদাহরণকে শুধুমাত্র আনলেসটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা হলো, এরকম আসতেই পারে। আনলেসটা শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে আনা হলো, এতটুকুই পার্থক্য। তাও একই কাজ হবে। আনলেস যুক্ত ক্লজটা তোমার শর্ত বোঝাবে এবং ওই শর্তটা না মানা ফলাফল হবে ডান পাশে পরের অংশে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ। এখন প্রশ্ন হতে পারে আনলেস যুক্ত ক্লজে তো নেগেটিভ না হওয়ার কথা না, এইটা আনলেস যুক্ত ক্লজ নয়। আনলেস যুক্ত ক্লজ হচ্ছে এইটা, কমায়ের আগেরটা, এটা হচ্ছে অন্য ক্লজটা। ওকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ। নেক্সট, ওকে, আমরা দেখতে পাচ্ছি দি টাইম ওয়ার। দি টাইম ওয়ার, এখানে দি টাইম ওয়ার হবে না, দি টাইম এটা ওয়ান হবে। একটু টাইপিং মিস্টেক আসছে, এটা ওয়ান হবে কারণ টাইমের সাথে ওয়ান হয়। দি টাইম ওয়ান। এক্ষেত্রে খেয়াল করে রুলটা দেখো, হ্যাঁ, দি টাইম ওয়ান, এরপর সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন। খুবই সহজ ব্যাপারটা। তোমার পরীক্ষায় এই দি টাইম ওয়ান এটা দেওয়া থাকবে, এরপর পুরোটা খালি অংশ দেওয়া থাকবে, তোমাকে সাবজেক্ট প্লাস বার বেনে করতে হবে। তার মানে দি টাইম ওয়ান দেওয়া থাকলে পরবর্তী তোমাকে একটা সাবজেক্ট এরপর একটা বার বানতে হবে এবং অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। আমরা এক্সাম্পল দেখি, উই আর ফ্রি নেশন নাও, আমরা বর্তমানে একটা স্বাধীন জাতি। 1971 ইজ দ্য টাইম ওয়ান, যখন, তাহলে দেখো 1970 ইজ দ্য টাইম, দি টাইম ওয়ান, দি টাইম, দি টাইম ওয়ান, দি টাইম ওয়ান রয়েছে। দেখো 1971 ইজ দ্য টাইম, 1971 সাল একটা সময় যখন, এরপর সাবজেক্ট প্লাস ভাব আনতে হবে তোমাকে। উই গট আওয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা আমাদের প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। তাই দি টাইম ওয়ানের পরে সাবজেক্ট প্লাস ভাব আনতে হবে তোমাকে এবং একটা পূর্ণাঙ্গ অংশ পূরণ করতে হবে। এরপর দেখো 2005 ইজ দ্য টাইম, 2005 সাল হচ্ছে একটা সময়। দি টাইম ওয়ান আই ওয়াজ বর্ন, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম। দি টাইম ওয়ানের পর সাবজেক্ট প্লাস ভাব আনতে হবে, এতটুকুই কথা। এরপর দি প্লেস ওয়ার, তাহলে আরেকটা হচ্ছে তোমার দি প্লেস ওয়ার, যখন কোনটা সেন্টেন্সে থাকবে পরবর্তী অংশে খালি থাকলে তখন আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব এনে ওই সেন্টেন্সটা পূরণ করতে হবে। আমরা উদাহরণ দেখি, ঢাকা ইজ দ্য প্লেস ওয়ার, দ্য প্লেস ওয়ার, এরপর কি আনতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে। মাই কলেজ ইজ সিচুয়েটেড, মাই কলেজ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সিচুয়েটেড, এটা তোমার এই ভার্বের পরে ভিত্তি আসছে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে। এরপর চিটাগং ইজ দ্য প্লেস ওয়ার, তাহলে দি প্লেস ওয়ার, চিটাগং ইজ দ্য প্লেস ওয়ার, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে। আই লিভ ইন, আমি যেখানে বসবাস করি, সাবজেক্ট প্লাস ভার্ব। নেক্সট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা সমানভাবে গুরুত্বপূর্ণ তোমার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। আমাদের নেক্সট টপিকগুলো তো অবশ্যই যেই টপিকগুলো আমার এখানে কাজে আসবে, কমন টপিকগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো খেয়াল করো। তাহলে দেখো বিফোর এবং আফটার। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি বিফোরের বাংলা অর্থ কেউ জানি? অবশ্যই তোমরা বলবা পূর্বে বা আগে। আচ্ছা, আমরা আফটারের বাংলা অর্থ জানি? অবশ্যই বলবা পরে। হ্যাঁ, আফটারের বাংলা অর্থ পরে, এটা কে না জানি। বিফোরের বাংলা অর্থ পূর্বে আর আফটারের বাংলা অর্থ পরে। আমি তোমাদের এটা শেখাচ্ছি না, শেখাতে যাচ্ছি কি, দেখো বিফোরের বাংলা অর্থ যেহেতু পূর্বে, তাই বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আফটারের বাংলা অর্থ যেহেতু পরে, তাই আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আমরা এখানে কথা বলতেছি পাস্ট পারফেক্ট নিয়ে। পাস্ট পারফেক্ট কোথায় বসে? বিফোরের বাংলা অর্থ কি পূর্বে, তাই বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আফটারের বাংলা অর্থ পরে, তাই আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আরে দেখো বাকি দুটা ক্লজ খালি আছে না? কেন বাকি দুটা ক্লজ খালি আছে? তার আগে তোমাকে জানতে হবে বিফোর এবং আফটার কি আমরা কি হিসেবে চিনি। এগুলো তো জন্মগতই প্রেপোজিশন, কিন্তু এগুলা কোনো একটা সেন্টেন্সে কনজাংশন হিসাবেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এটা কোনো একটা সেন্টেন্সে বসে দুই পাশে দুইটা ক্লজকে যুক্ত করতে পারে, তখন এগুলা একটা স্ট্রাকচার ফলো করে। সেটা কি? বিফোরের বাংলা তো পূর্বে, তাই এটা পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আফটারের বাংলা তো পরে, তাই এটা পরে হবে পাস্ট পারফেক্ট। বাকি দুটা ক্লজ হবে পাস্ট ইনডেফিনিট। তো আমি একটু পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট এগুলা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না, মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। আমি সিম্বল দিয়ে মনে রাখার ট্রাই করি। সেটা কি? বিফোরের পূর্বে হবে বিফোর বিফোর। আমরা এটা একটু মনে রাখার শুরুতে বলতে পারি বিফোর বিফোর, বিফোরের পূর্বে বিফোর বিফোর হ্যাড প্লাস বি3, আফটার আফটার হ্যাড প্লাস বি3। আবার বলছি বিফোর বিফোর হ্যাড প্লাস বি3, আফটার আফটার হ্যাড প্লাস বি3। বাকি দুটা ক্লজ ভি2 ভি2। লাস্টবারের মতো আবার বলি বিফোর বিফোর হ্যাড প্লাস বি3, আফটার আফটার হ্যাড প্লাস বি3, বাকি দুটো ক্লজ ভি2 ভি2। ওকে, আমরা এক্সাম্পল করি। দেখো শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক বিফোর। এখানে আমাদের ক্লু কোনটা? আমাদের ক্লু হচ্ছে এই যে বিফোরটা।
তো বিফোর যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এটা দুটো ক্লজকে যুক্ত করে। এখন একটা ক্লজ কোন টেন্স হলে অপর ক্লজটা কোন টেন্স হয়, তাহলে বিফোর পাস্ট পারফেক্ট, বিফোর পরে পাস্ট পারফেক্ট হতে হবে। এখানে আছে কি, হ্যাঁ দেখো হ্যাড প্লাস ফিনিশড, হ্যাড প্লাস V3, বিফোর পাস্ট পারফেক্ট, বাকিটা হবে পাস্ট ইনডেফিনিট। শি লেফট দ্য অফিস, সাবজেক্ট প্লাস লেফট, এটা V2, পাস্ট ইনডেফিনিট দ্য অফিস। এখন দেখো তোমার পরীক্ষায় এই বিফোর দিয়ে আগের অংশটাও কালি থাকতে পারে, পরের অংশটাও কালি থাকতে পারে, হোয়াট এভার। তুমি জাস্ট দুদিকে তোমাকে মনে রাখতে হবে, যেটা দেওয়া থাকে অন্যটা কী হবে সেটা জাস্ট দেখে বসাই দেওয়া। তাহলে বিফোর পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডেফিনিট। এরপর দেখো হি ওয়েন্ট টু বেড আফটার, এখানে আমাদের ক্লু হচ্ছে আফটার পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট, কারণ আফটার অর্থ পরে। হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডেফিনিট। ওয়েন্ট V2, হি ওয়েন্ট টু বেড আফটার হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব ইনজি এক্সটেনশন, এরপর একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার আমরা স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসেও শিখে আসছি, আমাদের এখন কমপ্লিটিং সেন্টেন্সেও শিখতে হচ্ছে, আবার এটা তোমার রাইট ফর্ম ভার্বসেও কাজে লাগবে। একসাথে তিনটা টপিকই কমন একটা রুল। তা দেখো উড ইউ মাইন্ড প্লাস ভার্ব আইএনজি হবে এর পরপর, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এবং এটা অর্থ কি জানো, কিছু মনে করবেন কি, এটা এই অর্থে ব্যবহৃত হয়, কিছু মনে করবেন কি, এই অর্থে ব্যবহৃত হবে। কোনটা, উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি, এই অর্থে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল দেখি, উড ইউ মাইন্ড, তাহলে এর পরপর ভার্ব আইএনজি হবে না, হ্যাঁ ওপেনিং দ্য উইন্ডো, শেষে কোশ্চেন মার্ক। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, কিছু মনে করবেন কি জানলাটা করে দিতে, এরকম। দ্বিতীয়, উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি, হ্যাভিং আ কাপ অফ, CUP হবে, আ কাপ অফ টি উইথ মি, কিছু মনে করবেন কি আমার সাথে এক কাপ চা খেতে, ওরকম। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, কিছু মনে করবেন কি দরজাটা খুলে দিতে, এরকম। ওকে, তাহলে উড ইউ মাইন্ডের পর ভার্ব আইএনজি হবে, শেষে প্রশ্নবাচনে থাকবে, অর্থপূর্ণ একটা ভার্ব আনতে হবে, কিছু মনে করবেন কি এই অর্থে ব্যবহৃত হয়। নেক্সট, ওয়াইল প্লাস ভার্ব আইএনজি এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওয়াইলের পরপর যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেটা আইএনজি করে দিতে হবে, এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ প্লাস ভার্ব আইএনজি অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি, ওয়াজের প্লাস ভার্ব আইএনজি হবে, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, পাস্ট ইনডিফিনিটও হতে পারে। ওয়াইল যুক্ত অন্য ক্লজটা ওয়াইলের পরপর ভার্ব আইএনজি হয়। আমরা এক্সাম্পল দেখি, ওয়াইল ক্রসিং, ক্রস মানে হচ্ছে তোমার এক পার থেকে অন্য পাশে যাওয়া, তাহলে আইএনজি যুক্ত হয়ে গেছে, পরপর ভার্ব আসে তাই। ওয়াইল ক্রসিং দ্য রোড, পরীক্ষা এটা খালি আসতে পারে, দে শ্যাল অর দে শুড, আচ্ছা আমরা এখানে একটু মিস্টেক আসছে, এটা দে শ্যাল বি কেয়ারফুল, ওয়াইল ক্রসিং দ্য রোড দে শ্যাল তোমার কি বি কেয়ারফুল, দে শ্যাল বি কেয়ারফুল, তাদের উচিত হবে সতর্ক থাকা। এটা আরটা দেখো, ওয়াইল ওয়াকিং ইন মাই রুম, ওয়াইল ওয়াকিং ইন মাই রুম, ওয়াইলের পর ভার্ব আসছে আইএনজি যুক্ত হয়ে গেছে। আমি যখন আমার রুমে হাঁটছিলাম, অ্যাট মিডনাইট মধ্যরাতে, আই স আ গোস্ট স্টেয়ারিং এট মি, আই স আমি দেখছিলাম, আ গোস্ট একটি ভূত, গোস্ট মানে হচ্ছে ভূতকে বোঝায়, স্টেয়ারিং এক নাগারে থাকা, এক নাগারে দেখে থাকা, অ্যাট মি, আমি যখন আমার রুমে হাঁটছিলাম মধ্যরাতে আমি দেখছিলাম একটি ভূত আমার দিকে এক নাগারে থাকায় আছে। তা দেখো এই ওয়াইলের পর ভার্ব আইএনজি, অন্য ক্লজটা কি হচ্ছে, আই স V2 হচ্ছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট হচ্ছে, আবার পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। পাস্ট কন্টিনিউয়াস কেমন হয় দেখো, হি কেম টু মাই রুম ওয়াইল, কমা হবে, হি কেম টু মাই রুম ওয়াইল, সে আমার রুমে এসেছিল যখন, আই ওয়াজ ডুইং, ওয়াজ প্লাস ভার্ব আইএনজি মাই হোমওয়ার্ক। তিনটা থেকে তিন রকম উদাহরণ দেওয়া হলো। এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েন এবং ওয়াইল যখন সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা ক্লজকে যুক্ত করবে, মাঝখানে বসতে পারে, আবার মাঝে মধ্যে সেটা সেন্টেন্সের শুরুতেই বসতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করবে। এর আগে কিন্তু ওয়াইল দুইটা ক্লজকে যুক্ত করে নাই, হ্যাঁ এক্ষেত্রে যেটা বলা হলো ওয়াইল দুইটা ক্লজকে যুক্ত করবে, তখন ওয়েন এবং ওয়াইলের এক পাশে যদি তোমার V2 হয়, অপর পাশে হবে ওয়াজ প্লাস ভার্ব আইএনজি, ওয়াইল এবং ওয়েনের এক পাশে যদি ওয়াজ প্লাস ভার্ব আইএনজি হয়, অপর পাশে হবে V2, অর্থাৎ ভাইস ভার্সা, উলট পালট। কীরকম, ওয়েন এবং ওয়াইল দ্বারা যখন দুটা ক্লজ যুক্ত হবে, একটা ক্লজ যদি তোমার পাস্ট ইনডেফিনিট হয়, অপর ক্লজটা হবে পাস্ট কন্টিনিউয়াস,
একটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় অপর ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট। জাস্ট একটা মনে রাখলে হয় এক প্রকার একদিক থেকে, সেটা কি ওয়েন এবং ওয়াইল দুটা ক্লজকে যুক্ত করে একটা পাস্ট ইনডিফিনিট হলো, একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস হলো, একটা পাস্ট ইনডিফিনিট, এদিকে ওদিক হতে পারে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, কমায়ের এক পাশে দেখো ওয়াইল দিয়ে দুটো ক্লজ যুক্ত হচ্ছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। একটা ক্লজ হচ্ছে তোমার ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অপর ক্লজটা কি হতে হবে? পাস্ট ইনডিফিনিট হতে হবে, V2 হতে হবে। দেখো আ স্নেক, একটি সাপ, বিট হিম, তাকে কামড় দিয়েছিল, বিট, এটা V2। এরপর দেখো সে বার্নড হার হ্যান্ড, সে তার হাত পুড়িয়ে ফেলছিল বা পুড়ে ফেলছিল, ওয়ান, যখন, তাহলে ওয়ান দিয়ে দুটো ক্লজ যুক্ত হচ্ছে, আমরা আগের ক্লজটা দেখতে পাচ্ছি বার্নড, V2, তার মানে ওয়ান এবং ওয়াইল দিয়ে যখন দুটো ক্লজ যুক্ত হয়, একটা ক্লজ যদি V2 হয়, পাস্ট ইনডিফিনিট হয়, অপর ক্লজটা অবশ্যই তোমাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, ওয়াজের প্লাস বাবা ইনজি করতে হবে। তাহলে দেখো বার্নড V2 আসছে, অপর বাবা আইএনজি করতে হবে, ওয়াজের প্লাস বাবা ইনজি। শি ওয়াজ কুকিং, শি বার্নড হার হ্যান্ড, সে তার হাত পুড়ে ফেলছিল, ওয়ান, যখন শি ওয়াজ ওয়াকিং, শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। দেখো একটা যদি V2 হয়, ওয়াজের প্লাস বাবা ইনজি, ওয়াজের প্লাস বাবা ইনজি, V2। নেক্সট, এরপর সিন্স অথবা অ্যাজ যখন সেন্টেন্সের শুরুতে বসে, এগুলার বাংলা অর্থ হয় জানো, হয় তোমার যেহেতু, বা অনেক সময় কারণ অর্থে ব্যবহৃত হতে পারে। সিন্স অথবা অ্যাজ যেহেতু অর্থে ব্যবহৃত হবে যখন সেন্টেন্সের শুরুতে বসে। এই রুলটা শুরুতে বসলে, কারণ আমরা একটু আগে সিন্সের একটা রুল পড়ে আসছিলাম, হ্যাঁ, এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে এবং যেহেতু অর্থ দিবে। কি অর্থ দিবে? যেহেতু অর্থ। আর ওইদিকে দেয় যেন অর্থ, এদিকে যেহেতু অর্থ দিবে। ওকে, এই ক্ষেত্রে তোমাকে যেই স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করবে, এটা দুটা ক্লজকে যুক্ত করবে, একটা ক্লজ, দুইটা ক্লজ। তাই দেখো একটা ক্লজ যদি তোমার B1 হয়, এদিকে সাবজেক্ট এক্সটেনশন থাকবেই, একটা ক্লজ যদি B1 হয় অপর ক্লজটাও হবে B1, একটা ক্লজ যদি B2 হয় অপর ক্লজটাও হবে B2। এত কিছু মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট বলবো দুই দিকে সেম টেন্স হবে। কি বলবো? দুই দিকে সেম টেন্স, একই টেন্স হবে। প্রেজেন্ট হলে ওইদিকে প্রেজেন্ট, এদিকে প্রেজেন্ট, পাস্ট হলে ওইদিকেও পাস্ট, এদিকে ফিউচার হলে ওইদিকেও কি ফিউচার। আবার বলছি সিন্স এবং অ্যাজ দিয়ে যখন দুটা ক্লজ যুক্ত থাকবে তখন একটা ক্লজ যদি B1 হয় অপরটাও B1, একটা V2 হলে অপরটাও V2, একটা ফিউচার হলে অপরটা ফিউচার। দ্যাটস ইট। আমরা এক্সাম্পল দেখি। সিন্স যেহেতু, যেহেতু তো ব্যবহৃত হচ্ছে ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, কমায়ের বাম পাশে সাবজেক্ট প্লাস ওয়াজ রেইনিং হ্যাভিলি, এদিকে ওয়াজ রেইনিং, এটা পাস্ট টেন্স, B2 ওয়াজ দিয়ে বুঝতে পারতেছে V2। আপাতত পাস্ট টেন্স ধরি, পাস্ট কন্টিনিউয়াস সেটা পরে আসে, পাস্ট টেন্স V2, এদিকেও V2 আনতে হবে, পাস্ট টেন্স আনতে হবে। তাই দেখো হি ডিডন্ট গো টু স্কুল, ডিড, এটাও V2, এদিকেও V2, এদিকেও V2। সিন্স যেহেতু ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, যেহেতু খুব বেশি হারে বৃষ্টি হচ্ছিল, হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুল যায়নি, তাই এদিকেও V2, এদিকে V2। সেকেন্ড, অ্যাজটা সেন্টেন্সের শুরুতে রয়েছে, দুটো ক্লজকে যুক্ত করতেছে, কীভাবে বুঝলাম? কমা রয়েছে, এদিকে একটা ক্লজ, এদিকে একটা ক্লজ। ওকে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, একই উদাহরণ। তাহলে দেখো হি ডিডন্ট গো টু স্কুল, সিন্স যেখানে ব্যবহৃত হয় অ্যাজ সেখানে ব্যবহৃত হয়, সেম অর্থে ব্যবহৃত হবে। অর্থটা কি? যেহেতু অর্থে ব্যবহৃত হবে। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসেও পড়েছি, আবার এখানে কম্পারেটিভ সেন্টেন্সেও পড়তে হচ্ছে। অবশ্যই অবশ্যই তোমাকে রাইট ফর্ম ভার্বসেও পড়তে হবে। সেটা কেন? দেখো এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হবে, আমরা অনেকেই এটাকে ভুলভাবে, ইভেন অনেক গাইড বইও বা আমরা অনেক ট্র্যাডিশনাল টিচার থেকে পড়ে আসছি, এটাকে ভুল অর্থ করে। সেটা কি? অর্থটা করে যেতে না যেতেই, করতে না করতেই, খেতে না খেতেই, তে না তে একটা অর্থ করে না, ওরকম হবে না। এটা অর্থ হবে মাত্রই বা সাথে সাথেই, সাথে সাথেই, বা বলা যায় যে মাত্রই বলা যায়। আমরা যেতে না যেতেই, করতে না করতে এই অর্থটা এখানে করব না, যদিও আমরা অনেক গাইড বইও দেখতে পাই এই অর্থটা। আমরা অর্থ করবো কি? মাত্রই, সাথে সাথেই। সেটা কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়? একটা কাজ ঘটলো, তার সাথে সাথে অন্য একটা কাজ ঘটলো, সে অর্থে ব্যবহৃত হবে। আমরা এটার স্ট্রাকচার দেখি। অ্যাজ সুন এজ যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে, দুইটা ক্লজকে যুক্ত করবে। একটা ক্লজ যদি তোমার B1 হয় অপর ক্লজটাও হবে B1, একটা ক্লজ যদি B2 হয় অপর ক্লজটাও হবে V2। তার মানে এত কথা না বলে আমরা বলতে পারি দুই দিকে কি টেন্স হবে, এদিকে প্রেজেন্ট হলে এদিকেও প্রেজেন্ট, এদিকে পাস্ট হলে এদিকেও পাস্ট হবে। তবে B1 এর জায়গায় যদি এক পাশে B1 হয় অপর পাশটা ফিউচার ইনডিফিনিট টেন্সও হতে পারে, অর্থাৎ শ্যাল উইলের পর ভাব বেস ফর্ম আসতে পারে, তবে রেয়ার কেস, খুব কম হয়। এদিকে B1, এদিকে B1 হতে পারে, এদিকে V2, এদিকে V2, এদিকে প্রেজেন্ট, এদিকে প্রেজেন্ট, এদিকে পাস্ট, এদিকে পাস্ট, দুইটা ক্লজ সেম টেন্সের হবে। এক্সাম্পল দেখি আমরা। অ্যাজ সুন অ্যাজ, ওকে, অ্যাজ সুন অ্যাজ বসলো, এরপর দুটো ক্লজ যুক্ত হচ্ছে। আগে দেখা যাচ্ছে তোমার V2, তাহলে এদিকে V2 হলো, এদিকে V2 হতে হবে। হি ফ্লিড অ্যাওয়ে, এটাও V2,
এদিকেও V2 এদিকে V2, তাই দেখে অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি ফ্লিড অ্যাওয়ে। যদি বলি এটার বাংলা অর্থ করো তো, ট্রান্সলেশন করো তো, তুমি বলবা অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি তাকে দেখতে না দেখতেই, হি ফ্লিড অ্যাওয়ে, সে অন্যদিকে পালিয়ে গেল। দেখতে না দেখতেই, নেভার এভার। এখান থেকে তোমার দেখবা বাংলাদেশ ব্যাংক বা বিসিএস অনেক সময় এখান থেকে তোমার ট্রান্সলেশন আসে, যেটা সবাই ভুল করে চলে আসে ওই ট্র্যাডিশনাল পড়তে পড়তে। এটার বাংলা অর্থ কী হবে? অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি তাকে দেখা মাত্রই, হি ফ্লিড অ্যাওয়ে, সে পালিয়ে গেল, সে অন্যদিকে পালিয়ে গেল দেখা মাত্রই। অথবা আমি তাকে দেখার সাথে সাথেই সে অন্যদিকে পালিয়ে গেল। কখনো এটা হবে না, দেখতে না দেখতেই হবে না, ওটা অন্য একটা রুলের ব্যাপার, আমরা পরে শিখবো সেটা। এরপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই সি হিম। এখন থেকে এদিকে সি B1 রয়েছে, তার মানে এদিকে B1 করতে হবে আমাকে, কারণ দুদিকে সেম টেন্স হয়। আমি তাকে দেখা মাত্রই, আই গিভ হিম SMS। আমি তাকে SMS মিনস শর্ট মেসেজ সার্ভিস, আমি তাকে SMS দিলাম। আমরা যেটা সবাই ব্যবহার করি, আমি তাকে দেখা মাত্রই বা আমি তাকে দেখার সাথে সাথেই SMS দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, আমি তাকে দেখা মাত্রই, এদিকে রয়েছে B1, এদিকেও B1 হওয়ার কথা, বাট এখানে দেখছি দেখো আই উইল কল হিম, আমি তাকে দেখা মাত্রই আমি তাকে ফোন করব বা আমি তাকে ডাকবো। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে, আমরা কারণ স্ট্রাকচার শিখছিলাম, এদিকে B1 থাকলে এদিকে ফিউচার ইনডিফিনিট টেন্সও হতে পারে। স্ট্রাকচারগুলো ভালো করে খেয়াল করতে হবে। নেক্সট এরপর হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ, ওই যে আগের মতোই 3টা টপিকের জন্য স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস যেটা পড়ে আসছি সেটার জন্য গুরুত্বপূর্ণ, কম্পিটিশানেস পড়তেছি এটার জন্য গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম বাফসের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কি সেটা হচ্ছে উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি। কী বললাম? উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি। এই এক্সপ্রেশনগুলোর বাংলা অর্থ হবে যদি, যদি এতভাবে ব্যর্থ হবে, অর্থাৎ ইফের মতো অর্থ দেয়। তবে এই যদিটা অন্যরকম, কীরকম? অবাস্তব কল্পনার জন্য ব্যবহৃত হয় এগুলা। কীরকম? অবাস্তব কল্পনা। সেটা কি জিনিস আবার? অবাস্তব কল্পনা। আমরা অনেকেই অ্যাপবিতে ক্যাপশন লিখি, মানুষ কল্পনাতেই সুখী, অ্যাকচুয়ালি তাই। আমরা যেটা কল্পনা করে অনেক কিছু আমরা ইমাজিন করি, যেটা আসলে প্রকৃতভাবে সম্ভব নয়, অবাস্তব কল্পনা করি। সেটা কি? আমরা যদি উদাহরণের দিকে খেয়াল করি, আচ্ছা আগে আমরা রুলটা পড়ি, সেটা হচ্ছে আই উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি যদি অর্থে ব্যবহৃত হবে এবং অবাস্তব কল্পনা বোঝাবে। এরপর V2 হবে, ভার্বের V2 হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ভার্ব V2 হবে। এখানে একটা কথা মাথা রাখতে হবে, এটা একটু আমি 3 স্টার মার্ক করতেছি। কেন? যদি উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি এর পরে কোনো ভার্ব ব্যবহার করতে হয় অ্যামিজার ওয়াজের থেকে, অবশ্যই কেবলমাত্র ওয়ার ব্যবহার করা যাবে, আর কোনো ভার্ব ব্যবহার করা যাবে না। সাবজেক্ট যেরকমই হোক না কেন, শুধুমাত্র ওয়ারকে ব্যবহার করতে হবে ভার্ব ব্যবহার করতে হলে। আর এমনি অ্যাকশন ভার্ব বা সাধারণ করে ভাব আসলে সেখানে আমরা V2 করব। এক্সাম্পল দেখি আমরা, উড দ্যাট যদি আই কুড ফ্লাই, সাবজেক্ট আসছে এরপর ভার্ব V2 আসছে। বলা হচ্ছে যদি আমি উঠতে পারতাম, এটা কেমনে অবাস্তব কল্পনা হলো? অবভিয়াসলি তোমার এখানে এখন উঠতে পারার সেই সক্ষমতা নাই বিধায় তুমি বলতেছো যদি পারতাম, যদি আমি উঠতে পারতাম। আর তোমার দ্বারা তো ওটা সম্ভব নয়, কারণ তোমার তো উইং নাই, ডানা নাই, তুমি কেমন উঠবা? তাহলে দেখো এটা হচ্ছে অবাস্তব কল্পনা, এই জন্য এখানে উড দ্যাট ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট পর V2। আবার বলছে আই উইশ, অথবা এখানে আই ফ্যান্সি হতে পারতো। আই উইশ যদি আই ওয়ার আর চাইল্ড এগেইন, আমি আবার শিশু হতে পারতাম। এটা অবাস্তব কল্পনা কেমনে? অবভিয়াসলি কারণ আবার শিশু হওয়া কখনো সম্ভব নয়, কারণ এখন আমরা অলরেডি একটা এইজে চলে আসছি, আমাদের শিশু হওয়া কখনো সম্ভব না। ইমাজিন করতে পারি, বাট তোমার সেটা বাস্তবে কখনো সম্ভব নয়, অবাস্তব কল্পনা। তাই আই উইশের পর সাবজেক্ট আসছে, এরপর ওয়ার, এখানে ভার্ব ব্যবহৃত হচ্ছে এই জন্য ওয়ার ব্যবহৃত হয়েছে, আর এখানে একটা ভার্ব ব্যবহৃত হচ্ছে, সেটা V2 করতে হয়েছে। অন্য কোনো ভার্ব করতে হলে তাও V2 করতে হবে। নেক্সট ডু অল ডু, আমাদের অনেকেই পরিচিত, এগুলোর বাংলা অর্থ হয় যদি বা যদিও, নট, এটা বাংলা অর্থ হবে কি? যদি নয়, যদিও অর্থে ব্যবহৃত হবে। এবং এটা দুটো ক্লজকে যুক্ত করে, অলওয়েজ দুটো ক্লজকে যুক্ত করে। ডু অল ডু সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, বেশিরভাগ সময় শুরুতে বসতে দেখা যায়। যাই হোক, কিন্তু এটা বাংলা অর্থ হবে যদিও, দুটো ক্লজকে যুক্ত করে। তবে একটা ক্লজ যদি প্লাস হয় অপর ক্লজটা হবে মাইনাস, একটা ক্লজ যদি মাইনাস হয় অপর ক্লজটা হবে প্লাস। এটা কি আবার প্লাস মাইনাস কি? হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার পজিটিভ বা ইতিবাচক বা হাবাচক বলতে পারি আমরা, আর মাইনাস হচ্ছে নেগেটিভ। অর্থাৎ একটা পজিটিভ হলে অপরটা হবে নেগেটিভ, একটা নেগেটিভ হলে অপরটা হবে পজিটিভ। এক কথায় যদি বলতে চাই, ডু অল ডু দুটা ক্লজকে যুক্ত করে এবং দুটা ক্লজ ভাবগত দিক থেকে বা অর্থগত দিক থেকে একটা অপরটার বিপরীত হবে, একটা অপরটার বৈসাদৃশ্য হবে, বিপরীত হবে।
কন্ট্রাডিক্টরি হবে। আমরা দেখি তাহলে এটা বাংলাতে হবে যদিও। আরেকটা কথা, এখানে কিন্তু আমি কোনো টেন্সের কোনো কারিশমা দেখাইছি না, এখানে টেন্সের কোনো কাজ আর নাই, যে কোনোটা বসতে পারে, জাস্ট অর্থের উপর ডিপেন্ড করা হয়ে যায়। উদাহরণ দেখি, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দু ব্যবহৃত হয়েছে, হি ইজ পুয়ার একটা ক্লজ, আর হি ইজ অনেস্ট। এখন এখানে কোনটার বিপরীত কেমন বুঝবে? একটা পরটার বিপরীত, হ্যাঁ দেখো হি ইজ পুয়ার, সে গরিব হওয়ার সত্ত্বেও, বা সে যদিও সে গরিব সে সৎ। সাধারণত আমরা সাধারণ দিক থেকে ঠিক কি আমরা অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট বলি যে যারা গরিব তারা যেহেতু গরিব তাদের মেরে খাওয়ার স্বভাবটা থাকার কথা, তারা যেহেতু গরিব, কিন্তু না, সে গরিব হওয়া সত্ত্বেও সে কি সৎ। ওকে, এরপর 2 নাম্বারটা, অলদো যদিও ইট হ্যাজ আ স্মল এরিয়া, যদিও এটার একটা ছোট আয়তন রয়েছে, ইট হ্যাজ হিউজ পপুলেশন, এটা রয়েছে অনেক বেশি জনসংখ্যা, অ্যাজ পার অ্যাজ কনটেক্সট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের আমরা কনটেক্সটে বলতে পারি, আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটা কি আমাদের দেশে যদিও ছোট অনেক কী রয়েছে, পপুলেশন রয়েছে, অনেক জনসংখ্যা রয়েছে। তাহলে একটা পটার বিপরীত না, কন্ট্রাডিক্টরি না? দেশ ছোট হলে স্বাভাবিকভাবে মানুষও কম হওয়ার কথা, কিন্তু না, দেশ ছোট মানুষ অনেক বেশি, একটা পটার কন্ট্রাডিক্টরি। তাহলে তোমাকে যদি পরীক্ষায় অলদো পেটে দেওয়া থাকে, তোমাকে কন্ট্রাডিক্টরি একটা সেন্টেন্স আনতে হবে, টেন্সের কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট অর্থপূর্ণ একটা টেন্স আনলে হয়ে যাবে। তাহলে একটা পটার বিপরীত, মূল কথা হচ্ছে দুলদু, এটা বাংলা হচ্ছে যদিও, একটা ক্লজ যদি প্লাস হয় অপরটা হবে মাইনাস, একটা যদি মাইনাস একটা হবে প্লাস, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ, এরকমই হবে। এরপরে দেখো, বাই অথবা উইদাউট, আমরা জানি এই দুইটা প্রেপোজিশন, তো আমরা জানি প্রেপোজিশনের পরে ভাব আইএনজি হয়, এটা তো আমাদের একটু আগেই বলছিলাম যে বাই অথবা উইদাউটের পর বারবার আইএনজি হবে, এরপর এক্সটেনশন, এগুলো একটা সেন্টেন্সে শুরুতে বসতে পারি। কীভাবে? উইদাউট, এরপর গ্যাপ দেওয়া আছে, একটা অংশ দেওয়া আছে। এবার দেখি, উই ক্যানট কমিউনিকেট উইথ ফরেনার্স, উই ক্যানট কমিউনিকেট উইথ ফরেনার্স, আমরা বিদেশিদের সাথে কমিউনিকেট যোগাযোগ করতে পারবো না। উইদাউট ছাড়া, এই উইদাউটের বাংলা তো ছাড়া বা ব্যতীত, আর এই বাইরের বাংলা তো দ্বারা বা দিয়ে। ওকে, তাই দেখো উইদাউট ছাড়া, লার্নিং ইংলিশ, একটা বাবা আসতে সেটা আইএনজি করে দিতে হবে, কারণ প্রেপোজিশনের পর বাবা আইএনজি হয়। উইদাউট লার্নিং ইংলিশ শেখা ছাড়া উই ক্যানট কমিউনিকেট উইথ ফরেনার্স। 2 নম্বর, বাই ওয়ার্কিং হার্ড, বাইরের পর বাবা আসতে আইএনজি করে দিতে হবে, কারণ প্রেপোজিশন। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম দ্বারা বা কঠোর পরিশ্রম দিয়ে, ওয়ান ক্যান শাইন ইন লাইফ, একজন জীবনে উন্নতি করতে পারে। নেক্সট, 2.2, এটার বাংলা অর্থ কি? এতই যে। আমরা এটার ক্ষেত্রেও ট্র্যাডিশনালি একটা ভুল ট্রান্সলেশন করি, যেটা আমরা সচরাচর সবাই করি। সেটা কি? এখানে আমরা একটা নেগেটিভ অর্থ নিয়ে আসি। ওকে, আমরা একটু দেখি তাহলে, আপাতত আমরা ওদিকে যাচ্ছি না। এই 2.2 কখন কোন সিচুয়েশনে কীভাবে ব্যবহৃত হবে? স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর TW ... 2, 2.2, এই ডটের মাঝখানে হবে অলওয়েজ একটা অ্যাডজেক্টিভ। 2 এবং 2 এর মাঝখানে একটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে, এরপর ভার্ব আসবে। ওকে, একটা অর্থবোধক ভাব করতে হবে। আমরা দেখি এবার কী করা হচ্ছে, হি ইজ টু উইক, আমার এতটুকু দেওয়া আছে পরীক্ষায়, এটা তোমাকে পূরণ করতে হবে। হি ইজ টু উইক, 2.2, তা 2 এটা ধরো এটা নাই, আমাকে বুঝে নিতে হবে না 2 এটা দেখে কোন টপিকের সাথে যায়। 2.2 কেমনে বুঝলাম? 2 এবং 2 এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে, উইক তো একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে পরবর্তী 2 প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে করতে হবে, 2 প্লাস ভার্ব বেস ফর্ম। এখানে দেখো এখানে একটু মিস্টেক আসছে, হয়তো ভার্ব বেস ফর্ম হবে এটা, কারণ 2 এর পর ভার্ব বেস ফর্ম, এটা ইউনিভার্সালি হয়। তাহলে দেখো, হি ইজ টু উইক টু মুভ অথবা ওয়াক। এটার বাংলা অর্থ যদি করতে বলি, তুমি বলবা সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ভাই, কিন্তু তুমি পারে না এটা কোথায় কই পাইছো? পারে না, নাটা করতে আসছে না, এগুলো আসবে না, এটা তো আমার ট্র্যাডিশনাল অর্থ হয়ে যাবে, যেটা ভুল একটা অর্থ করি আমরা। এখানে হবে হি ইজ টু উইক, সে খুবই দুর্বল, টু মুভ নড়াচড়া করতে, সে নড়াচড়া করতে খুবই দুর্বল, বা সে খুবই দুর্বল নড়াচড়া করতে, এরকম অর্থ হবে। অথবা সে খুবই দুর্বল হাঁটতে, এরকম হবে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, কখনো এই অর্থ করা যাবে না, এটা ভুল অর্থ হয়ে যাবে। এবার দেখো, হি ইজ টু পুয়ার, এখানে একটা আর হবে, হি ইজ টু পুয়ার 2.2 টু অ্যাফোর্ড আ শার্ট, সে খুবই দুর্বল, সে খুবই গরিব একটি শার্ট ক্রয় করতে, সে খুবই গরিব, সেই এতই গরিব যে একটি শার্ট ক্রয় করতে পারে না, এরকম হবে না, এতই গরিব যে, অথবা খুবই গরিব, এই অর্থ হবে। 2.2 2 প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে করতে হবে। নেক্সট,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দি প্লাস কম্পারেটিভ। দি প্লাস কম্পারেটিভ আমরা এটাকে গ্রামার ভাষায় বলতে পারি ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ কি বলতে পারি এটাকে? আমরা ডাবল কম্পারেটিভ বলতে পারি, গ্রামারের ভাষায় বলবো ডাবল কম্পারেটিভ। সেটা কি? দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। ডিগ্রির কথা যদি আমরা একটু দেখি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3 ধরনের ডিগ্রি হয়। এক্ষেত্রে একটা রুল তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেবলমাত্র সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহৃত হয়, যেমন দি বেস্ট, দি লংগেস্ট, দি ওর্স্ট আর দি হাইয়েস্ট। প্রত্যেকটা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, বাট কম্পারেটিভ ডিগ্রির পূর্বে এখানে দি বসাতে দেখা যাচ্ছে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পূর্বে তো দি বসে না। যদি বসে তখন সেটা ব্যতিক্রম কাজ করবে, তখন পরবর্তীও একটা দি প্লাস কম্পারেটিভ আনতে হবে। এক্সাম্পল করি, তোমাকে এইভাবে মনে রাখতে হবে, দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। আমাদের খুবই পরিচিত একটা উদাহরণ আমরা দিই, সেটা হচ্ছে দি মোর ইউ রিড, দি প্লাস মোর, এটা একটা কম্পারেটিভ। মোর এটা কম্পারেটিভ, দি, কিন্তু মোরের পূর্বে তো দি বসে না, দি মোস্ট হয়, দি মোর হয় না। যদি হয় সেটা ব্যতিক্রম রুল ফলো করবে। দি মোর ইউ রিড, যতই তুমি পড়বে, দি মোর আবার দি মোর, দি প্লাস কম্পারেটিভ, ইউ লার্ন। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। নেক্সট, এরপর হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এটার বাংলা অর্থ তোমার সত্ত্বেও, এই দুইটার বাংলা অর্থ সত্ত্বেও। এটা কি অর্থে ব্যবহৃত হবে? সত্ত্বেও অর্থে ব্যবহৃত হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ওকে, এরপর একটা ফ্রেজ বসে, কমার পর একটা ক্লজ বসে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ফ্রেজ কি আবার ক্লজ কি? এগুলো নিয়ে অনেক লেন্দি কথা বলা যায়। আমি খুব অল্প কথায় যদি বলতে চাই, ফ্রেজকে আমরা বাংলায় বলি শব্দগুচ্ছ, আর ক্লজকে আমরা বাংলা বলি বাক্যাংশ। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কিছু বোঝা যায় না। মূল কথাটা কি? ফ্রেজ হচ্ছে কিছু শব্দ থাকবে যার মধ্যে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কি? যেটাতে টেন্স চেনা যাবে। এই ফ্রেজের মধ্যে টেন্স চেনা যাবে এমন কোনো ভার্ব থাকবে না, যেই ভার্বটা দিয়ে টেন্স চেনা যাবে এমন কোনো ভার্ব থাকবে না। বাট ক্লজের মধ্যে অবভিয়াসলি একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে যেটা দিয়ে টেন্স চেনা যাবে, হয় প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার। এটাই হচ্ছে তোমার টেন্স। যেটা দিয়ে টেন্স চেনা যাবে এটা তোমার ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব অ্যাটলিস্ট থাকবে। তাহলে আমরা যদি একটু সাম আপ করতে যাই, ফ্রেজের মধ্যে ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে ভার্ব থাকবে। সেটা কী ভার্ব হবে? ফাইনাইট ভার্ব, যেটা দিয়ে টেন্স চেনা যাবে। তাহলে দেখো, আমাদের মূল টপিকটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর একটা ফ্রেজ বসে, তারপর কমা, তারপর একটা ক্লজ বসে। ওকে, এখানে একটা নোট দেওয়া আছে, ডেসপাইটের সাথে কখনো অফ হবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসংখ্যবার এই প্রশ্নটা এসেছে। এই গত বছরই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে ডেসপাইটের সাথে অফ দিয়ে সেটাকে মিস্টেক করে দেওয়া হয়, যেটা একটা ভুল। ডেসপাইটের সাথে কখনো অফ হয় না, ইনস্পাইটের সাথে অফ হয়, এবং এখানে ইন স্পাইট অফ সবগুলো আলাদা আলাদা। আমরা এক্সাম্পল করি, ডেসপাইট অফ হবে না, ডেসপাইটের সাথে অফ হয় না। ডেসপাইট বিইং পুয়ার, এই বিইং পুয়ার একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না। অনেকের প্রশ্ন হতে পারে আইএনজি দেখা যাচ্ছে ভার্ব মনে হয় না, এটা ভার্ব না, দেখতে ভার্বের মতো বাট নট ফাইনাইট, এটা ফাইনাইট ভার্ব নয়, এটাতে তুমি টেন্স জানতে পারো না। ওকে, ডেসপাইট বিইং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। এটা ক্লজ দেখো কেমনি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ক্লজ, এটা একটা ক্লজ বা এক্সটেনশন বলতে পারি, অবজেক্ট যদি না বলে এক্সটেনশনে বলতে পারি। ওকে, তাহলে একটা ফ্রেজ আর একটা ক্লজ, ফ্রেজ এরপর ক্লজ। 2 নম্বর, ইনস্পাইট অফ হ্যাভি রেইন, ইনস্পাইট অফ হ্যাভি রেইন। এই হ্যাভি রেইন এখানে কোনো এটা কি ফ্রেজ না ক্লজ? অবভিয়াসলি ফ্রেজ, কেন এখানে কোনো ভার্ব আছে নাই। এই রেইনটা এখানে নাউন, বৃষ্টি। বৃষ্টি, ভারী বৃষ্টি সত্ত্বেও দে কন্টিনিউড, সাবজেক্ট প্লাস ভার্ব, তারা চালিয়ে গিয়েছিল, প্লেয়িং খেলা, ফুটবল খেলা চালিয়ে গিয়েছিল। ভারী বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ফুটবল খেলা চালিয়ে গিয়েছিল। ফ্রেজ ক্লজ, এটা ফ্রেজ কেন ভার্ব না, এখানে এটা ক্লজ কেন ভার্ব আছে, কন্টিনিউড, যেটাতে ট্রান্স জানা যাচ্ছে। এরপর দেখো ওয়েন এভার, ওয়ার এভার, হু এভার। ওয়েন এভার যখনই, ওয়ার এভার যেখানেই, এরপর হু এভার যেই, সময়কে নির্দেশ করে, স্থানকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে, যখনই, যেখানেই বা যেই। এরপর কি হয়, যখন ওয়েন এভার, ওয়ার এভার, হু এভার এরকম দিয়ে যখন তোমার খালি স্থান দেওয়া থাকবে, তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আনতে হবে। একটা সাবজেক্ট, তারপর একটা ভার্ব, তারপর এক্সটেনশন। ভার্বের কি কোনো আমি টেন্স স্পেসিফিক করে দিছি না, তোমার ইচ্ছে মতো আনতে পারো, জাস্ট এর অর্থের উপর ডিপেন্ড করবে। আমি এক্সাম্পল দেখি, ওয়েন এভার যখনই, ইট ইজ অ্যাবাউট কুকিং, এটা একটা বুট কোয়েশ্চেন ছিল। ওয়েন এভার যখনই, ইট ইজ অ্যাবাউট কুকিং, রান্নার কথা আসে,
এই অংশটা তোমাকে পূরণ করতে হবে। তাহলে পূরণ করতে হবে কি, একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে, একটা এক্সটেনশন আনতে হবে। হি সাবজেক্ট, ইজ ডেক্সটারাস, ইজ ভার্ব এবং এক্সটেনশন। whenever it is about cooking, যখনই রান্নার কথা আসে, হি ইজ ইনডেক্সট্রাস। ইনডেক্সট্রাস মানে হচ্ছে তোমার, এটা ডেক্সট্রাস মানে হচ্ছে তোমার পটু বা দক্ষ, স্কিলফুল। আর ইনডেক্সট্রাস মানে হচ্ছে তোমার অদক্ষ, অপটু আর আনস্কিলফুল বলা যায়। যখনই রান্নার কথা আসে সে অদক্ষ বা আনস্কিলফুল। মূল কথা হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে। এরপর no sooner had ... then scarcely had, rarely had, barely had, hardly had ... when। খুবই গুরুত্বপূর্ণ একটা রোল, যেটা আমাকে অবশ্যই তোমাদের রাইট ফর্ম ভার্বসের জন্য পড়তে হবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আরবার বলছি, no sooner had ... then। এখানে একটা কনজাংশন বসে, এই no sooner had এর পর অবশ্যই then বসে। আর scarcely had, rarely had, barely had, hardly had এই চারটা এক্সপ্রেশনের ক্ষেত্রে কনজাংশন হিসেবে when বসে। এই no sooner had এর জন্য then বসবে, আর scarcely had, rarely had, barely had, hardly had এর জন্য when বসবে। ওকে, এবং এইগুলোর বাংলা অর্থ কি, ওই আমরা যেটা নিয়ে সবাই ভুল করি সেটা হচ্ছে, এটার বাংলা অর্থ আমরা এভাবে মনে রাখবো, ... তে ... না থেই। সেটা কীরকম আবার, আমি যদি করা বলি, করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, বের হতে না হতেই, এই অর্থটা এখানে আসবে। আমরা যেটা আগে অনেক জায়গায় ভুলভাবে করে আসতাম, এই তে নাতেই অর্থটা মূলত আসবে এখানে। no sooner had, scarcely had, rarely had, barely had, hardly had এখানে। এবং এটার ক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে এর পরবর্তী সেন্টেন্সে অবশ্যই সে ভার্বটা B2 হবে। তো এটা সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট এরকম হয় আর কি, বা এক্সটেনশন। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো মাথায় রাখবো না, জাস্ট মূল ব্যাপারটা মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা বলবো কি, এই no sooner had, scarcely had, rarely had, barely had, hardly had এগুলোর পর ভার্বের B2 হয়, এবং no sooner had এর পর then থাকে, scarcely had, rarely had, barely had, hardly had এর পর when থাকে। এগুলো কেন অত ফোকাস করলাম, কারণ অনেক সময় দেখতে পাবা তুমি এগুলোর পর পুরো অংশটা খালি দেওয়া আছে, তোমাকে কনজাংশন সহ লিখতে হচ্ছে, এই কনজাংশন সহ লিখতে হয়। এক্সাম্পল করে আসো, দেওয়া আছে এখানে no sooner had he reached the station, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন, তাহলে no sooner had এর পর কি আসে, দেন আসে। তোমাকে বাকি অংশটা পূরণ করতে হবে পরীক্ষার হলে। দেন দ্য ট্রেন স্টার্টেড, দেন এর পর সাবজেক্ট আসলো, সাবজেক্ট যে বললাম সাবজেক্ট, দ্য ট্রেন স্টার্টেড V2, ওই যে V2টা, এটা V2 স্টার্টেড। তাহলে no sooner had এর পর দেন বসে কনজাংশন হিসাবে, এরপর সাবজেক্ট প্লাস V2 আসে, এখানে V2 আসে স্টার্টেড। এরপরে দেখো হার্ডলি হ্যাড বা রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি সবগুলোই কি করতে ব্যবহৃত হয়, হার্ডলি হ্যাড দিয়ে করছে এখানে। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য ক্লাসরুম, ক্লাসরুমে সে প্রবেশ করতে না করতেই when, এখানে কনজাংশন হিসেবে কি আসবে when, কারণ no sooner had ছাড়া বাকি সবগুলোতে when আসে। এরপর সাবজেক্ট প্লাস V2, দি বেল র্যাং, রিংয়ের V2 হচ্ছে র্যাং, মানে সে ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই বেল বেজে উঠল। ওকে, নেক্সট এরপর দেখো প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট সাধারণত একই টেন্স হয়। ওকে, কী বলছো দেখো, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট একটু ডিফারেন্ট এগুলোর ব্যবহার। প্রোভাইডেড মানে তো সরবরাহ করা না, এগুলো যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এগুলো বাংলা অর্থ হয় যদি, ইফের মতো অর্থ দেয় আর কি, যদি এই অর্থে ব্যবহৃত হয়। কী বললাম, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট। এরপর কি হয়, দুইটা ক্লজ ব্যবহৃত হয়, তবে এখানে একটা তোমার জেনারেল স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে সাধারণত একই টেন্স হয়, এদিকে প্রেজেন্ট হলে এদিকেও প্রেজেন্ট হয়, এদিকে পাস্ট হলে এদিকেও পাস্ট হয়। প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট। ওকে, এক্সাম্পল করি আমরা, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, প্রোভাইডেড যদি, তাহলে এখানে ক্যান গো প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করি। দ্য ওয়েদার ইজ গুড, এদিকেও প্রেজেন্ট এদিকেও প্রেজেন্ট, একই টেন্স। তাহলে প্রোভাইডেড কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, এটা প্রোভাইডেড ভার্ব নয়, সরবরাহ করা নয়, এটা কনজাংশন হিসাবে। এখানে এটা বাংলা তো যদি, বলছে আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, প্রোভাইডেড যদি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়া ভালো থাকে। ওকে, এবার আমরা সরাসরি প্র্যাকটিসে যাব। এতক্ষণ আমরা রুলস নিয়ে পড়ালেখা করছি, এবার আমরা সরাসরি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2024, এখানে একটু টাইপিং মিস্টেক আসছে, এটা BUARD হয়, BUARD হবে বোর্ড। ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা আমরা দেখব। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, এইখানেই বলা আছে দেখো, ক্লজেস অর ফ্রেজেস, ক্লজে ব্যবহার করতে হতে পারে, ফ্রেজে ব্যবহার করতে হবে। এখন আমরা প্র্যাকটিসে যাওয়ার পূর্ব মুহূর্তে একটু কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে
তুমি যখন পরীক্ষার হলে বসে কম্পারেটিভ সেন্টেন্স সলভ করতে যাবা, তোমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, তোমাকে ওই যে এতক্ষণ যে রুলগুলো পড়ে আসলাম, যে স্ট্রাকচার এইদিকে কেমন হলো ওইদিকে কেমন হয়, এগুলা মাথায় রাখতে হবে, চোখে ভাসতে হবে এগুলা। সেকেন্ডলি, তোমাকে অর্থের উপর অবশ্যই জোর দিতে হবে, অর্থপূর্ণ করতে হবে বাক্যটাকে। স্ট্রাকচার টিচার দেখবে কি তুমি স্ট্রাকচার ঠিক করছো কিনা, আপনার অর্থের উপর অর্থ ঠিক আছে কিনা, এই দুইটা জিনিস দেখেই তোমাকে মার্কস দিয়ে দিবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কখনোই বেশি ইউনিক করে লেখার প্রয়োজন নাই। অ্যাজ মাচ এজ সিম্পল, যত বেশি সম্ভব সিম্পলি লিখবা, কারণ ইউনিক লিখতে গিয়ে তোমার মিস্টেক হয়ে গেলে মার্কস 0 হয়ে যাবে। ওকে, আমরা শুরু করি, আর টাইম ওয়েস্ট করতেছি না। আমরা ঢাকা বোর্ড 2024-এর প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এগুলো তোমার জন্য ক্লু। আমি কী করতে আনতে পারি? ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ হচ্ছে আমাদের এক্সিস্টেন্স অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল খুবই গুরুত্বপূর্ণ অস্তিত্বের জন্য। সুতরাং তো এরকম তো কোনো আমরা স্ট্রাকচার পড়লাম না, এটা তোমাকে অর্থের উপর ডিপেন্ড করে বলতে হবে। গাছ আমাদের আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং বা তাই কী করা উচিত? উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, তাই আমাদের উচিত অনেক বেশি গাছ রোপণ করা। তাহলে যেহেতু গাছ আমাদের অস্তিত্বের জন্য উপকারী, গুরুত্বপূর্ণ, তাই আমাদের উচিত অনেক বেশি গাছ রোপণ করা। উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, সাবজেক্ট প্লাস বা দিয়ে লেখা হলো। বি নাম্বারটা, তাহলে এগুলো বি নাম্বারটা। দি র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। তোমার বলা হচ্ছে দি র্যাটস, ইঁদুররা আর নাও থিঙ্কিং, এখন ভাবতেছে হু উইল টাই দ্য বেল অন দ্য ক্যাট, যে ইঁদুররা, ওই যে ইঁদুরের গল্পটা যারা বিড়ালের গলায় ঘণ্টা পরাতে চাইছিল, বলতেছে তাহলে এখন তারা ভাবতেছে সিদ্ধান্ত হলো যে বিড়ালের গলায় ঘণ্টা পরানো হবে। এখন একজন বৃদ্ধ ইঁদুর দাঁড়িয়ে বলল, তাহলে ঘণ্টাটা পরাবে কি? সবাই তখন থেমে গেল। আমি এই ঘটনাটা বলা হচ্ছে এখানে। ফাইনালি, অবশেষে দে রিয়েলাইজ, তারা বুঝতে পারলো, ইট ইজ ইজি টু সে, এটা একটা প্রবাদ বাক্য। এই কথাটা মাথায় রাখতে হবে। কম্পারেটিং সেন্টেন্সে খুব বেশি সময় আসতে দেখা যায় কিছু প্রবাদ বাক্য। এখানে কোনো রুলসের কারিশমা নাই, তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। সেটার জন্য কী করবো, বিগত বছর যত তোমার বোর্ড কোয়েশ্চেনের যত প্রবাদ বাক্য আসছে সেগুলো মুখস্থ করলেই হয়ে যায়, ওখান থেকে রিপিট হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার, এখানে দেখতে পাচ্ছি ইট ইজ ইজি টু সে, এটা একটা তোমার প্রবাদ বাক্য। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, মানে কোনো কাজ বলা সহজ করা কঠিন। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, এটা একটা প্রবাদ বাক্য। ওকে, সি নাম্বার দেখি আমরা, ওয়েট আনটিল যতক্ষণ না, এটা বাংলা অর্থ যতক্ষণ না। এখন প্রশ্ন হতে পারে, ভাই এটা তো আপনি আমাদের রুলে পড়ার নাই, সব কিছু আর রুলে পড়াতে হবে? এটা রুলে পড়ানোর এমন কোনো আহামরি রুল নয়। আনটিল বা টিল, আর টিল মানে হচ্ছে ততক্ষণ, আর আনটিল মানে হচ্ছে বা টিল মানে হচ্ছে যতক্ষণ, আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। তো এগুলো কেন ব্যবহৃত হয়? মানে এরকম একটা সিচুয়েশন, অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি, এই অর্থে। তাহলে ওয়েট, অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না। এরপর দেখো এখানে ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ হবে, শেষে একটা ক্লু দেওয়া আছে, ইউ শুড নট গো আউট অ্যালোন। ইউ শুড নট, তোমার উচিত নয়, গো যাওয়া, আউট বাইরে, অ্যালোন একা, তোমার বাইরে একা যাওয়া উচিত নয়। তো আমি এখানে কী বলবো, ওয়েট অপেক্ষা করো আনটিল, এখানে একটা অর্থপূর্ণ বাক্য আনতে হবে না? তো আমরা বলতে পারি ওয়েট অপেক্ষা করো আনটিল আই রিটার্ন, অথবা আই কাম ব্যাক, একদম ইজিলি বলতে পারি আই কাম ব্যাক। ওয়েট আনটিল আই কাম ব্যাক, ইজি একদম, জাস্ট 3টা ওয়ার্ড লিখে দিব। 1 নাম্বার, ওয়েট অপেক্ষা করো আই কাম ব্যাক, আনটিল আই কাম ব্যাক যতক্ষণ না আমি ফিরে আসি। ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার উচিত নয় বাইরে একা যাওয়া। ডি নাম্বার, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হচ্ছে স্বর্গীয়। ইউ কান্ট ফাইন্ড আদার্স, তুমি খুঁজে পাবা না অন্যদেরকে টু লাভ ইউ, তোমাকে ভালোবাসতে, আনলেস যদি না। তো আমরা কি শিখছিলাম, আনলেসের পরে ক্লজটা কখনোই নেগেটিভ হয় না। আরেকটা কথা হচ্ছে, আনলেসের একটা ক্লজ থাকবে তোমার শর্ত, অপর ক্লজটা শর্ত না মানার ফলাফল। শর্ত কি, তুমি কখনো অন্যকে তোমাকে ভালোবাসতে খুঁজে পাবা না, এটা ফলাফল। শর্তটা কি, যদি তুমি অন্যকে ভালো না বাসো, আনলেস ইউ লাভ them or love others, unless you love others, হ্যাঁ, unless you love others। তাই দেখো, you can't find others to love you, তুমি অন্যদেরকে তোমাকে ভালোবাসতে পাবা না, বা অন্যদেরকে খুঁজে পাবা না যারা তোমাকে ভালোবাসে, যদি না তুমি তাদেরকে ভালোবাসো। unless you love the others or you love them, তুমি তাদের ভালো না বাসো, তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের কাছ থেকে ভালোবাসা পাবা, নতুবা পাবা না। ই নাম্বার,
পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু। খেয়াল করবা এখানে যে তোমার বাক্যগুলো দেওয়া আছে এগুলো আজারা নয়, এগুলো তোমার ক্লু দেওয়া আছে। তোমরা অবশ্যই জানো, কারণ আমরা তো অনেক আগে থেকে কম্পারেটিভ সেন্টেন্স করে আসতেছি। কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাক্য লিখতে হয়। পূর্ণাঙ্গ বাক্য মিনস পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, এটা লিখতে হবে না, তোমাকে শুরু করতে হবে সো এখান থেকে এই পুরোটা লিখতে হবে। অনেকে করে কি শুধুমাত্র অ্যান্সারটা দিয়ে চলে আসে, না, মার্কস 0 পাবা, সব সঠিক হওয়া সত্ত্বেও 0 পাবা। পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে। তাই দেখো তো এখানে ক্লু কি দেওয়া আছে, পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, তোমার সময়নিষ্ঠতা হচ্ছে একটা মহৎ গুণ। সুতরাং ট্রাই, চেষ্টা করো, বলতে পারে টু বি পাংচুয়াল, টু বি পাংচুয়াল, চেষ্টা করো কি হতে, সময়নিষ্ঠ হতে। ট্রাই টু বি পাংচুয়াল, চেষ্টা করো সময়নিষ্ঠ হতে, দ্যাটস ইট। এরপর F নাম্বার, the patient was so serious and weak while looking for a doctor. রোগীটা অনেক বেশি মারাত্মক অবস্থায় ছিল, খুব খারাপ অবস্থায় ছিল, এবং we were looking for মানে হচ্ছে খোঁজ করা, আমরা খোঁজ করছিলাম, আর ডক্টর একজন ডাক্তার খোঁজ করছিলাম। alas, হাই, দুঃখ প্রকাশ করতেছে, হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা মারা গিয়েছিল। বিফোর, ক্লোটা কি দেখো তো, বিফোর দেখা মাত্রই তোমার মাথায় চলে আসতে হবে, হ্যাঁ বিফোর ক্লুটা রয়েছে। তাহলে দেখো বিফোর পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডিফিনিট, আফটার পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডিফিনিট। ওকে, বিফোর হ্যাড প্লাস বি3, বিফোরের পূর্বে হ্যাড প্লাস বি3 আছে কিনা দেখো তো, হ্যাড প্লাস বি3, তাহলে বাকিটা হবে V2 আনো এখানে। alas the patient had died, রোগীটি মারা গেল। বিফোর দ্য ডক্টর কেম, ওই যে V2 করতে হবে, CAME, সাবজেক্ট প্লাস V2, দ্য ডক্টর কেম, অর্থাৎ ওই উঠা আর কি। আমরা আমাদের সেই সবার পরিচিত যে রুলটা, উদাহরণটা, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ওটাই 24-এ আসছে। দেখো কি পরিমাণ রিপিটেশন হয় এগুলো। যে নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমার আফটার গেল, যে নাম্বার হচ্ছে শেয়ারিং ইজ, অনেকে বলবা কেয়ারিং, না, এখানে ফুল স্টপ হবে অবশ্যই। শেয়ারিং ইজ কেয়ারিং, হ্যাঁ এটা ঠিক আছে, শেয়ারিং ইজ কেয়ারিং হয়, বাট তুমি এখানে কনটেক্সটের সাথে মিলাইতে হবে, ওই যে ক্লু দেখতে হবে। ক্লুটা কি দেখো তো, পরবর্তী সেন্টেন্সে বলেছে সো টিচ ইউর চিলড্রেন, তোমার শিশুকে শেখাও হাউ টু শেয়ার, কীভাবে শেয়ার করতে হয়, ভাগাভাগি করতে হয়, কীভাবে ভাগাভাগি করতে হয়। এখন তোমার শিশুকে ভাগাভাগি করা শেখাতে বলা হচ্ছে, তার মানে তোমাকে এই রিলেটেড কিছু একটা এখানে আনতে হবে। কি বলবো, শেয়ারিং ইজ কেয়ারিং বলবো না, বলতে হবে শেয়ারিং ইজ আ গুড হ্যাবিট, বা বলতে পারি গুড ভার্চু বলা যায়, BIRTUE, ভার্চু আর গুড হ্যাবিটে বলা যায়, যে ভাগাভাগি করাটা একটা ভালো অভ্যাস বা একটা ভালো গুণ। সুতরাং টিচ ইউর চিলড্রেন, তোমার শিশুকে শেখাও হাউ টু শেয়ার, কীভাবে ভাগাভাগি করতে হয়। এরপর H নাম্বার, এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ বিকজ, ওকে, এখানে একটা নতুন রুল আসছে, তোমরা অবশ্যই সেটা শিখে রাখতে হবে। আমি যেটা অবশ্যই এখানে পড়াই নাই, একটু করে বলে দিলে হয়েছে, এটা পড়ানোর মতো তেমন রুল না, তারপরে বলে দিচ্ছি, খেয়াল করো, একটু খেয়াল করো। বিকজ এবং বিকজ অফ, BECAUSE, বিকজ, একটা হচ্ছে বিকজ অফ, তোমরা একটু নোট করে রাখবে এগুলা। তাহলে বিকজ এবং বিকজ অফ দুইটাই বোঝায় কারণ, হ্যাঁ, তবে স্ট্রাকচার ভিন্ন। সেটা কি, এই বিকজের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আসবে, কিন্তু বিকজ অফের পর শুধুমাত্র একটা ফ্রেজ আসবে, যেখানে ভার্ব থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ। বিকজের পর সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে, বাট বিকজ অফের পর একটা ফ্রেজ আসবে, কখনো ভার্ব আসবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ, এভরিবডি প্রত্যেকের মাস্ট বি কনসাস হওয়া উচিত বা হতে হবে অবশ্যই সচেতন অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে। বিকজ, কারণ, এখানে কি বিকজ দেওয়া আছে না বিকজ অফ দেওয়া আছে? এখন কথা হচ্ছে বিকজ দেওয়া আছে, তুমি চাইলে অফ এনে ফ্রেজও আনতে পারো, অথবা সাবজেক্ট প্লাস ভাব এনেও করতে পারো। এখন আমরা তোমার যেটা ইচ্ছা করতে পারো। আমি দেখি প্রথমে এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ, প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। বিকজ, কারণ, আমি বলতে পারি খুব ইজিলি হেলথ ইজ ওয়েলথ, LTH, ওয়েলথ, একদম ইজি, কারণ স্বাস্থ্যই সম্পদ। হেলথ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আনছি, এক্সটেনশন, হেলথ ইজ ওয়েলথ, এতটুকু বললে হয়ে যায়। এরপর I নাম্বার হচ্ছে সেকেন্ড লাস্ট, দি ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, ট্রেনটির 10টা AM এর মধ্যে কী হবে, সকাল 10টায় কী করবে, শুরু হবে। নাও ইট ইজ 9:55 AM, এখন 9:55 বাজে। সুতরাং ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, এই দেখো লেস্টের ব্যবহার আসছে, লেস্টের বাংলা তো কি নতুবা, এরপর কি হয় সাবজেক্ট প্লাস শুরুতে মাইট থেকে যে কোনটা আসে তারপর ভাব বিশ্রাম হয়, নতুবা। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট বলবো কি, ইউ শুড
শুড অবাক করতে থেকে মাইট থেকে যখন ইউ শুড আনলাম, ইউ শুড মিস দ্য ক্লাস বলবো, মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য ক্লাস না, ক্লাসের কথা বলা হয় না, এখানে আমাকে একটা ক্লু দেওয়া আছে, ট্রেনের কথা বলা হচ্ছে, ওই ক্লুটাই আমাকে এখানে আনতে হবে, ওই যে অর্থের উপর অর্থের কি সামঞ্জস্যতা। ইউ শুড মিস দ্য ট্রেন, নাকি বাস বলবো এখানে, তাও বলা যাবে না, কারণ আমাদের সামনে ট্রেনের কথাই বলা হয়েছে। লাস্ট আমাদের হচ্ছে তোমার কারাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। আমি একটু করে মুছি জায়গায় একটু বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে কি বলা হলো? কারাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। দুর্নীতি হচ্ছে জাতীয় উন্নতির অন্তরায় বা বাধা। ইট ইজ হাই টাইম, ওই যে আমাদের টপিকটা ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইমের পর কিছু দেওয়া আছে না, তাহলে আমরা 2+ বা বেশি করতে পারি, সাবজেক্ট এনে ভিডিও করতে পারি, হোয়াট এভার। এখনই উপযুক্ত সময় কি করার? ভাত খাওয়ার, পড়ালেখা করার না। এখানে একটা ক্লু দেওয়া আছে, করাপশনের কথা বলা আছে, তো আমরা করাপশন নিয়ে বলবো। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় আমাদের সচেতন হওয়ার, বলতে পারি টু বি ওয়ার অ্যাবাউট ইট, অ্যাবাউট করাপশন বলবো, ইট না বলে করাপশন বলবো আমরা, যাতে মোর স্পেসিফিক হয়ে যায়। অ্যাবাউট কারাপশন, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু বি ওয়ার। এই বি ওয়ারটা কি? BEWAR, বি ওয়ার মানে হচ্ছে তোমার সচেতন হওয়া, অ্যাওয়ারের বার ফর্ম, বি ওয়ার মানে সচেতন হওয়া, তাহলে এখনই উপযুক্ত সময় সচেতন হওয়া অ্যাবাউট কারাপশন। কী সম্পর্কে? দুর্নীতি সম্পর্কে। অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই বি ওয়ার্ড অ্যাবাউট কারাপশন, দুর্নীতি সম্পর্কে সচেতন হওয়ার। সাবজেক্ট এনে বাপ বিটু করতে হবে। ওকে, ময়মনসিংহ বুট আমরা 2024 দেখি, এখানেও বুট ওয়ার্ডটা একটু বানান ভুল আসছে, এটা একটা BUARD হবে, এখানে একটা এ আসবে, BUARD। 2024 আমরা দেখি কম্পিটিশনে এ নাম্বার, প্যাট্রিয়টিজম ইজ আ নভেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। এরপর ইট ইজ টাইম, শুরুতেই আসলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। 24 বুট কোয়েশ্চেন দেখো, তাহলে ইট ইজ টাইম। এরপর আমরা 2+ অফ বেস সময় করতে পারি, সাবজেক্ট প্লাস V2 করতে পারি। তো 2+ আমরা যদি দুটো যে কোনো টানতে পারি, দেখি ইট ইজ প্যাট্রিয়টিজম বলা হয়েছে, ইট ইজ হাই টাইম টু রিড অর টু স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহ পড়ালেখা করার না, কেন স্টাডি আনা যাবে না, আগের ক্লোটা ফলো করতে হবে। আমি বারবার এটা তোমাদেরকে মিস্টেক করে বলতেছি, কেন? যাতে আমাদের মিস্টেক না হয় পরীক্ষার হলে গিয়ে, এখানেই মিস্টেক করি। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, প্যাট্রিয়টিজমের কথা বলা হচ্ছে না, তোমরা বল ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু লাভ আওয়ার কান্ট্রি, টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা। তাহলে দেশকে ভালোবাসার সাথে প্যাট্রিয়টিজমের একটা কী রয়েছে? সামঞ্জস্যতা রয়েছে। টু লাভ, 2+ বা বেস সম। অথবা বলতে পারি ইট ইজ হাই টাইম উই লাভড, LOVED, উই লাভড, সাবজেক্ট প্লাস V2 করছি, আওয়ার কান্ট্রি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি, অথবা ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার কান্ট্রি। 2+ বা বেস সম দিয়েও করতে পারি, সাবজেক্ট প্লাস V2 দিয়েও করতে পারি, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো, আবার দুটা করতে চাই না বলেও। বি নাম্বার, হাসান গট GPA 4.50, হাসান GPA গ্রেড পয়েন্ট অ্যাভারেজ 4.50 পেয়েছে। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি? হি, ওকে, কী বলছে দেখো এখানে দেখো তো সেন্টেন্সের শুরুতেই হ্যাড রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে, তার মানে এখানে কন্ডিশনালের চিহ্ন। যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতো বলতাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এখানে রয়েছে তোমার শেষে কী রয়েছে? ফুল স্টপ রয়েছে, তার মানে এটা কন্ডিশনালের সিম্বল। এত কিছু দেখার প্রয়োজন নাই, তুমি যখন সেন্টেন্সের শুরুতে হ্যাড দেখবা ধরে নেবে এটা কন্ডিশনাল হচ্ছে। তাহলে বলছিলাম হ্যাড যখন কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়, এই হ্যাডের কাজ দুইটা। 1 নাম্বার কাজ হচ্ছে সেই ইফের কাজ করবে, 2 নাম্বার কাজ হচ্ছে সেই তার নিজের কাজ করবে, হ্যাডের কাজ করবে। এবার আমরা দেখি এবার আমরা দেখি এখানে এই হ্যাডের কাজ কয়টা, বা এই হেডকে যদি আমরা একটু ইলাবোরেটলি লিখতে চাই, এই হেডের প্রথম কাজ হচ্ছে ইফ, এই হেডটাকে লিখতেছি ইলাবোরেটলি। এরপরের কাজ সেই হেডের কাজ করবে প্লাস হেড, ওকে, ভালো কথা। এরপর এখানে একটা কী রয়েছে? হি রয়েছে, সাবজেক্ট। এরপর স্টাডিড, এটা সাবজেক্ট, তোমার হি হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে V3। কেমনে বুঝলাম এটা B3 তো হতে পারতো, কারণ হেডের পর B3 বসে, এটা V3। এখন আমরা যদি দেখি ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কমা এর বাম পাশে হ্যাড প্লাস B3 আছে, এটা সাবজেক্ট, হ্যাড প্লাস কি? B3, তাহলে এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়ে?
অবভিয়াসলি থার্ড কন্ডিশনাল, তাহলে হচ্ছে থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে। থার্ড কন্ডিশন হলে ডান পাশে কী হবে? সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে দেখো আমরা সাবজেক্ট অলরেডি দেওয়া আছে, আমরা কুড উড মাইট থেকে আনবো। দেখো হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে অলরেডি 4.50 পেয়েছে, যদি সে সিরিয়াসলি পড়ালেখা করতো হি উড হি উড গট সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস, না গট হবে না, একটু মিস্টেক হয়েছে, কারণ আমাকে কি আনতে হবে? হ্যাঁ LD হি উড, কুড উড মাইট থেকে যে কোনটা আসছে কারণ থার্ড কন্ডিশনাল। এরপর হ্যাভ হি উড হ্যাভ গট, সে পেত GPA 5, তাহলে সে এখন GPA 4.5 পেয়েছে, যদি সে সিরিয়াসলি পড়ালেখা করতো সে GPA 5 পেত। তাহলে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি উড হ্যাভ গট GPA 5, থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে। সি নাম্বার, টাইম ইজ ভ্যালুয়েবল, সময় খুবই মহামূল্যবান। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় অপচয় করে, ওয়েস্ট মানে অপচয় করা, আমি কি বলতে পারি জাস্ট অর্থের উপর ডিপেন্ড করে। দোজ হু ওয়েস্ট টাইম, তারা কি হয়? সফল হয় না। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় অপচয় করে, ক্যানট, এটা একটু ডিফারেন্ট, ক্যান নট লেখা যায় না আলাদা করে, ক্যানট লিখতে হয় একসাথে। দোজ হু ওয়েস্ট টাইম ক্যানট, দে ক্যানট লিখে শুধুমাত্র ক্যানট লিখলে হবে না, দে ক্যানট, অথবা ক্যানটও লিখে যায় শুধুমাত্র, লিখবো দে ক্যানট শাইন ইন লাইফ or prosper in life or succeed in life, যারা সময় অপচয় করে তারা কি হতে পারে না, জীবনে সফল হতে পারে না। এরপর ডি নাম্বার, দিস সিলিং ইজ নট সো হাই, এই সিলিংটা, এই ছাদটা বেশি উপরে নয়, সো হাই। হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা, হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। এখন খেয়াল করো এইটা দিয়ে কি লিখবো আমরা, যে সে যথেষ্ট লম্বা কি বলতে পারি? যে বলা হচ্ছে সিলিংটা অত বেশি উপরে নয়, সে যথেষ্ট লম্বা, সেটি ধরতে, সেটি ছুঁতে, এরকম বলা যাবে না। তো আমরা বলবো হি ইজ টল এনাফ টু টাচ ইট, টু টাচ ইট, সে যথেষ্ট লম্বা এটি ছুঁতে পারে, টু টাচ ইট, এনাফ টু টাচ ইট, এটি ছুঁতে পারে। এর জাস্ট অর্থের উপর, এখানে কোনো গ্রামাটিক্যাল ফ্যাক্টস নাই। এরপর ই নাম্বার হচ্ছে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস, লক দ্য ডোর, দরজাটি লক করো, তালাবদ্ধ করো, অ্যান্ড কিপ দ্য কি, এবং রাখো দ্য চাবিটি, ইন সেফ প্লেস, একটি নিরাপদ স্থানে, লেস্ট, ওই লেস্টের উল্টা আসতো, নতুবা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বা বেসম আসবে, লেস্ট নতুবা ইউ লোজ, LOSE, ইউ লোজ, বানানটা খেয়াল করতে হবে, হারিয়ে ফেলা, এটা আবার অনেকে লস লিখে ফেলবে দেখিও, LOSS লিখে ফেলবে দেখিও, এটা নাউন, LOSE লস, হারিয়ে ফেলা, এটা ভার্ব। লেস্ট লোজ হবে না, তার আগে তো শুড অথবা মাইট আসতে হবে না, কারণ লাস্টের পরে কি আসে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, লেস্ট ইউ শুড অথবা মাইট লোজ, LOSE লোজ, পাব বেস ফর্ম দা কি, দেখো কারণ বলা হচ্ছে দরজাটি তালাবদ্ধ করো এবং চাবিটি একটি নিরাপদ স্থানে রাখো, নতুবা তুমি চাবিটি হারিয়ে ফেলতে পারো, লেস্ট ইউ শুড লোজ দ্য কি, তুমি চাবিটি হারিয়ে ফেলতে পারো। নেক্সট F নাম্বার দেখি আমরা, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি পারবা না বুঝতে সব কিছু স্পষ্টভাবে, আনলেস, যদি না। তাহলে আনলেসের পরে আমরা দেখতে পাই যেটা নেগেটিভ কোনো কিছু আনা যাবে না, এবং আনলেসের ক্ষেত্রে একটা শর্ত, ওই শর্তটা না মানার ফলাফল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি কোনো কিছু বা সব কিছু স্পষ্ট করে বুঝতে পারবা না, ফলাফল, এটা কি ফলাফল, একটা শর্ত কি, যে শর্তটা মানা যাবে না মানা হয়, আনলেস ইউ পে ক্লোজ অ্যাটেনশন, যদি না তুমি দাও গভীর মনোযোগ, অথবা বলতে পারি আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, তুমি ভালো করে বুঝতে পারবে না, স্পষ্ট করে বুঝতে পারবে না। অথবা বলতে পারি ইউ পে ক্লোজ অ্যাটেনশন, তুমি যদি কি না দাও, গভীর মনোযোগ না দাও। এরপর জি নাম্বার, আ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, অনেকগুলা যাত্রী বাস স্টপে অপেক্ষা করছিল। আ বাস কেম, একটি বাস আসলো, বাট কিন্তু দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, কোন রুলের মধ্যে পড়ে? সু ডট ডট দ্যাট, মাঝখানে কি হয়? এখানে একটা
অ্যাজেক্টিভ বসে মাঝখানে, দেখো শুড ডট দ্যাট স্মলটা অ্যাজেক্টিভ। তাহলে পরে কী হয়, পরে তোমার ক্যান অথবা কুড হবে, ক্যান অথবা কুড, তারপর বেস ফর্ম হয়। তাহলে ক্যান হবে না কুড হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, এর আগে কোন টেন্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবার দ্য বাস ওয়াজ V2 রয়েছে, তার মানে এখানে কুড হবে। ওকে, সাবজেক্ট প্লাস কুড আনতে হবে। দেখি, বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, এতই ছোট ছিল যে, খুবই ছোটো ছিল, প্যাসেঞ্জার্স অথবা দে বলি, প্যাসেঞ্জার্স না বলি, দে বললে হয়ে যায়, কারণ আগে প্যাসেঞ্জার্স, দে কুড হবে না ক্যান হবে, কুড হবে, কারণ দিকে V2 রয়েছে, এই V2 কারণে কুড হবে, এই V2 কারণে দিকে কুড হবে। দে কুড LD, দে কুড নট গেট অন, মানে হচ্ছে উঠা, গাড়িতে ওঠা, দে কুড নট গেট অন দ্য বাস। জাস্ট অর্থের উপর ডিপেন্ড করে বললাম, এখানে কোনো আহামরি রকেট সায়েন্স বলতে কিছু নেই। দেখো, দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, বাসটি এতই ছোট ছিল যে দে কুড নট গেট অন দ্য বাস, গেট অন মানে উঠা, তারা বাসে উঠতে পারে নাই। ওকে, এরপর এই নাম্বার দেখি আমরা, ইনস্পাইট অফ ফেসিং সো ম্যানি ড্রব্যাকস ইন লাইফ, ইনস্পাইট অফ সত্ত্বেও, ফেসিং সো ম্যানি ড্রব্যাকস ইন লাইফ, এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, কারণ এখানে কোনো বাফ নাই। হ্যাঁ, ফেসিং সো মেনি, অনেকের মনে হতে পারে ফেসিং তো ভার্ব আইনজি যুক্ত হচ্ছে, না এটা ভার্ব নয়, এটা ভার্ব আইনজি, এটা একটা জেরান, কখনো ফাইনাইট ভার্ব নয়। ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস মানে হচ্ছে তোমার চড়াই উতরাই বা বাধা বলতে পারি আমরা এখানে, অনেকগুলো বাধা মোকাবেলা করা সত্ত্বেও, জীবনে অনেক বাধা মোকাবেলা করা সত্ত্বেও, কি বলতে পারি, হি সাকসিড ইন লাইফ, হি সাকসিডেড, সে সফল হয়ে গেছে অলরেডি, সে সাকসিডেড, অথবা বলতে পারি হি অ্যাচিভড, সাকসিডেড বললে অন্য কথা, আনতে হবে। হি সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফল হয়েছিল, মানে অনেকগুলো চড়াই উতরাই হওয়া সত্ত্বেও সে জীবনে সফল হয়েছিল। সাকসিড ইন লাইফ আলটিমেটলি একটা ওয়ার্ড দেওয়া সেখানে অলরেডি, সেটা কোনো ম্যাটার না। এবার দেখো আই নাম্বার হচ্ছে সেকেন্ড লাস্ট, আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, আয়েশা ব্রাইট স্টুডেন্ট মানে উজ্জ্বল ছাত্রী বোঝাচ্ছেন এখানে, মেধাবীকে বোঝাচ্ছে, আয়েশা একজন মেধাবী ছাত্রী বা জিনিয়াসকে বোঝাচ্ছে আর কি। শি স্টাডিজ হার্ড সো দ্যাট, কোন রোলের মধ্যে পড়ে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, যাতে অর্থে ব্যবহৃত হয়, এবং এগুলার পরে ক্যান অথবা কুড বসে, সেটা ডিপেন্ড করবে আগের বার্বের উপর। আগে আছে দেখো তো স্টাডিজ B1, তাই এদিকে হবে ক্যান, কুড হবে না। সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান হবে না কুড হবে, ক্যান হবে, কারণ এদিকে V1 রয়েছে। হি ক্যান, যাতে সে পারে। হি স্টাডিজ সো হার্ড, একে বলছে সে কঠোর পড়ালেখা করে, যাতে হি ক্যান মেক আ গুড রেজাল্ট, সে একটি ভালো রেজাল্ট করতে পারে, মেক আ গুড রেজাল্ট, এতটুকুই। লাস্ট যে নাম্বার, ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, যে স্বাধীনতা হচ্ছে একজন মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, সে মুক্ত হয়ে জন্মগ্রহণ করে, বাট কিন্তু বিপরীত একটা কিছু আনতে হবে নিশ্চয়ই, কারণ বার্থটা তো বিপরীত আর্থক কোনো কিছু ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। তাই দেখো, হি ইজ বর্ন ফ্রি, সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, বাট কিন্তু এভরিওয়্যার, সব জায়গায় বলতে পারি, হি ইজ ইন চেইনস, CHINS, সে যদিও মুক্ত হয়ে বা স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সব জায়গায় সে শৃঙ্খলে আবদ্ধ থাকে। এভরিওয়্যার হি ইজ ইন চেইনস, সে সব জায়গায় শৃঙ্খলা আবদ্ধ থাকে। ওকে, আমাদের আজকের ক্লাসের লাস্ট যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড, এখানে অবশ্যই একটা হবে রাজশাহী বোর্ড 2024। আমরা একটু দেখি, এর নাম্বার হচ্ছে তোমার, হ্যাড ইউ শট মাই হেল্প, আমাদের শুরুতে যে কোশ্চেনটা দেখো, শুরুতে হ্যাড রয়েছে, তাহলে আমরা বলবো কমপ্লেটিং সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে হ্যাড দেখা মাত্রই তোমার মাথায় আসতে হবে যে এটা কন্ডিশনালের টপিক। কন্ডিশনালের ক্ষেত্রে এই হ্যাডটা দুইটা কাজ করে, প্রথম হচ্ছে সে ইফের কাজ করবে, ওকে, তারপর সে তার নিজের কাজ করবে, হ্যাডের কাজ করবে। ওকে, বসালাম। এরপর দেখো তো ইউ একটা সাবজেক্ট রয়েছে, ইউ হচ্ছে সাবজেক্ট, এরপর ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর শর্ট, এই শর্টটা কি, শর্টটা আসছে তোমার সিক থেকে, SEEK, সিক মানে কি, খোঁজা, কোনো কিছু খোঁজা, এই সিক থেকে আসছে সিক, শর্ট B1 B2 V3, এখানে শর্টটা বসে তোমার V3, তাহলে দেখো কেমনে বুঝলাম V3, কারণ হ্যাডের পর তো বাবা, সেটা অবশ্যই B3 হতে হয়, এটা ইউনিভার্সাল রুল। এখন দেখো আমরা যাকে যে ইলাবোরেট করার পর পাইছি, হ্যাঁ, এরপর কমা দেওয়া আছে অবশ্যই, দেখো
মাই হেল্প, এখানে একটা অবশ্যই কমা দেওয়া আছে, এটা একটু টাইপিং মিস্টেক আসছে, একটা কমা হবে। এখন আমরা যদি এটাকে আমাদের মধ্যে একটা আগের পড়ার রুলের সাথে মিলাই দেখি, কোথাও পড়ে কি, হ্যাঁ, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে যখন কমা এর বাম পাশে হ্যাড প্লাস B3 আসবে, কোন কন্ডিশনাল? অবভিয়াসলি থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে পরের অংশ কী হবে? সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস হ্যাভ প্লাস B3। দেখো হ্যাড ইউ শর্ট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য খুঁজতা, আমার সাহায্য চাইতা, তা কী হবে? সাবজেক্ট আনতে হবে না, আই কুড উড মাইট থেকে যখন আই উড হ্যাভ, থার্ড কন্ডিশন তাই কুড উড মাইট থেকে যে কোনটা আসে, তারপর হ্যাভ হেল্পড, HELPED, আই উড হ্যাভ হেল্পড ইউ, যদি তুমি আমার কাছ থেকে সাহায্য চাইতে আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ। কুড উড মাইট থেকে যে কোনটা আসছে, হ্যাভ আসছে, B3 আসছে, থার্ড কন্ডিশনাল। এরপর বি নাম্বার, আ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস জীবন, অলস জীবন, অলস জীবন। আ ম্যান একজন মানুষ, লিডিং যে পরিচালনা করে, অ্যান ইন্ডোলেন্ট লাইফ একটি তোমার অলস জীবন যাপন করে, কি বলতে পারি? জাস্ট বাংলা অর্থ বল, যে মানুষটা অলস জীবন যাপন করে সে জীবন সফল হতে পারে না। লাইফ ক্যানট শাইন ইন লাইফ। অনেকে মনে হতে পারে শাইনটা এতবার ইউজ করতেছি কেন? অবশ্যই পারবা। বি সিম্পল, যত সিম্পলি করবা তত তোমার টাইম ওয়েস্ট হবে না, মিস্টেক হওয়ার পসিবিলিটি কমে যাবে, তুমি খুব সাধারণভাবে দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবা, টাইম কনজিউম কম হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো ক্যানট শাইন ইন লাইফ, ইউনিক করার কোনো প্রয়োজন নাই, ইউনিক এখানে করতে হবে না, তুমি রাইটিং পার্টে গিয়ে ইউনিক করার ট্রাই করিও, দ্যাটস এনাফ। ওকে, অ্যান্ড আ ম্যান লিডিং অ্যান ইনডোর লাইফ, একজন মানুষ যে অলস জীবনযাপন করে, ক্যানট শাইন ইন লাইফ, জীবন সফল হতে পারে না, এতটুকুই। সি নাম্বার, স্ট্রাইক দ্য রড, এটা রব হবে না, রড হবে, এটা ডি টাইপিং মিস্টেক আসছে। স্ট্রাইক দ্য রড, দিস ইজ আ প্রভার্ব, এটি একটি প্রবাদ বাক্য। স্ট্রাইক দ্য রড ওয়াইল, এটা উল্লেখ যেমন আছে তেমন, ওয়াইল ইট ইজ হট, অর্থাৎ গরম থাকা অবস্থায় রডের উপর কী করো, বাড়ি দাও, যাতে সেটা তুমি কী করতে পারো, তোমার যে ইচ্ছা মতো করতে পারো। অর্থাৎ এরকম কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, ওটার মতোই বলা যায়। বলছে স্ট্রাইক দ্য রড, স্ট্রাইক করো, আঘাত করো রডে, যখন ওয়াইল ইট ইজ হট, যখন এটি গরম অবস্থায় থাকে। তোমরা খামারের দোকানে গেলে সেটা বুঝবা। ডি নাম্বার, দি ম্যান, ওই মানুষগুলা, হু লাভ দেয়ার কান্ট্রি, যারা তাদের দেশকে ভালোবাসে, এখানটা কমা হবে অবশ্যই। দি ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, ওই মানুষগুলো যারা তাদের দেশকে ভালোবাসে, তা আমরা কি বলতে পারি? যে মানুষগুলো তাদের দেশকে, যে মানুষগুলা যারা তাদের দেশকে ভালোবাসে, আমরা বলতে পারি আর কল্ড, তাদেরকে ডাকা হয়, তাদেরকে বলা হয় প্যাট্রিয়টস। এখন প্রশ্ন হতে পারে আমি আর কড এগুলো কেমনি আনলাম? খেয়াল করো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই হু লাভ দেয়ার কান্ট্রি, এই পুরোটা রিডিউসড ক্লজ, বা আমরা বলতে পারি এটা একটা হ্যাঁ রিডিউসড ক্লজ বলতে হবে, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি না, কারণ অ্যাপোজিটিভ ফ্রেজ হয়, একটা রিডিউসড ক্লজ। এটা যদি এই সেন্টেন্স থেকে ফেলেও দেওয়া হয়, এই সেন্টেন্সে কোনো প্রবলেম আসবে না, না অর্থগত দিক থেকে, না স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে। তো আমরা এটা বাদ দিয়ে যদি ধরি, দি ম্যান আর কল্ড প্যাট্রিয়টস, একটা প্রোনাউন সেন্টেন্স। দেখো দি ম্যান হু আর লাভ দ্য কান্ট্রি, ওই মানুষগুলো যারা দেশকে ভালোবাসে, আর কল্ড, তাদেরকে ডাকা হয়। আর এরপর B3 কেন হলো? এটা প্যাসিভ মোডে আছে, কারণ তারা ওই মানুষগুলো নিজেদেরকে নিজেরা প্যাট্রিয়ট বলে না, মানুষ তাদেরকে প্যাট্রিয়ট বলে, এই জন্য প্যাসিভ। আর কল্ড, তাদেরকে বলা হয়, তাদেরকে ডাকা হয় প্যাট্রিয়টস, দেশপ্রেমিক হিসেবে। ওকে, ই নাম্বার, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, তোমার পড়ালেখার প্রতি সময়নিষ্ঠ হোক। এরপর কী লিখবো বলো তো? আমি এটা আগের জন্য দিয়েছিলাম, তো কী লিখতে হবে আমাকে? দি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ বলতে পারি, আর তোমার পড়ালেখার প্রতি কী হোক, সময়নিষ্ঠ হোক। এবার বলতে পারি আনলেস, যদি না আনলেসের সাথে তেমন যায় না, এটা আমরা বলতে পারি বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ লেস্ট, এটা একটু আমরা খুব ইজিলি করতে পারি, লেস্ট নতুবা ইউ মাইট fail in the exam, you might fail in the exam, তাহলে দেখো বি পাংচুয়াল ইন স্টাডিজ, এবার কিছু দেওয়া নাই, আমরা নিজে থেকে আনলাম, অর্থের উপর ডিপেন্ড করে, নতুবা তুমি পরীক্ষায় ফেল করতে পারো। ওকে,
পরের কোশ্চেন যাই। F নাম্বার কোশ্চেন, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। খাদ্যে ভেজাল মেশানো একটি অপরাধ। ইট ইজ হাই টাইম, ওই যে রুলটা। এরপর আমরা টু প্লাস বা বেস ফর্মও করতে পারি, সাবজেক্ট প্লাস ভিজিও করতে পারি। টু প্লাস বা বেস ফর্ম করি আমরা সহজেই। এদিকে ফুড অ্যাডাল্টারেশনের কথা বলা হচ্ছে, আমার এরকম কিছু টানতে হবে আমাকে। ইট ইজ হাই টাইম টু বি ওয়ার, সতর্ক হওয়া, সচেতন হওয়া। হ্যাঁ, ইট ইজ হাই টাইম টু প্লাস বা বেস ফর্ম টু বি ওয়ার অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন, এভাবেই লিখবা, টু বি ওয়ার অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন। এখন যদি সাবজেক্ট নিয়ে করি, ইট ইজ হাই টাইম উই বি ওয়ার্ড, ইডি যুক্ত হবে B2, উই বি ওয়ার্ড অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন, এতটুকুই। জি নাম্বার, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ টাইম। পুরো জীবনের অফ লাইফ, পুরো জীবনের একটি সোনালি সময় হচ্ছে চাইল্ডহুড, বাল্যকাল। আই উইশ, ওই যে উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি কল্পনা অর্থে ব্যবহৃত হয়। এরপর বা V2 হয় যদি শুধুমাত্র বি বার বসে, কেবলমাত্র ওয়ার বসানো যায়। দেখো বলা হচ্ছে এখানে চাইল্ডহুড, আই উইশ আই ওয়ার আ প্রিন্স, আর আই উইশ আই ওয়ার দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। না, আমাকে ক্লু মিলাইতে হবে। ক্লুবে হচ্ছে চাইল্ডহুডের কথা বলা আছে, তাহলে চাইল্ডহুডের কথা বলি আমরা এখানে। আই উইশ আই ওয়ার, ওই যে বিবার আনতে হলে ওয়ার আনতে হবে। আই ওয়ার আ চাইল্ড এগেইন, যদি আমি আবার একজন শিশু হতে পারতাম, আ চাইল্ড এগেইন। তো এটা অবাস্তব কল্পনা, যে তুমি কখনোই চাইল্ডহুড আবার ফিরে যেতে পারো না, অবাস্তব কল্পনা, তুমি ইমাজিন করতে পারো। ওকে, H নাম্বার, স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম। স্কার্সলি হ্যাড কোনটা রুলের মধ্যে পড়ে? প্রত্যেকটা কিন্তু রুলের মধ্যে পড়ে, তুমি খেয়াল করে দেখো। স্কার্সলি হ্যাড, ওই যে নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, ওই রুলের মধ্যে পড়ে। ক্যাচ দেখো তো, স্কার্সলি হ্যাড আমরা এখানে কনজাংশন ওয়েন বসাই। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, তো এগুলোর অর্থ কী হয়? যেতে না যেতেই, করতে না করতেই, গট আউট বাইরে বের হওয়া। হ্যাঁ, স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, আমরা বাইরে বের হতে না হতেই ওয়েন, তাহলে আমাদের এখানে কনজাংশন কি আনতে হবে? ওয়েন আনতে হবে, কারণ নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন, বাকি সবগুলোতে ওয়েন। ওয়েন আমরা বাড়ি থেকে বের হতে না হতেই বলতে পারি দ্য রেইন স্টার্টেড, STARTED, বৃষ্টি শুরু হয়েছিল। এরপর দেখো ওয়েনের পর সাবজেক্ট V2, কারণ আমাদের কথা ছিল যে আর স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং নো সুনার হ্যাডের পর বাফটা V2 হয়। দ্য রেইন স্টার্টেড, ওই যে V2, বৃষ্টি শুরু হলো। এরপর সেকেন্ড লাস্ট আই নাম্বার, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। এরপর কি লিখবো? আমি ওই মানুষটাকে চিনি, শর্তের পর আই নো দ্য ম্যান, আমি বলতে পারি হু বলতে পারি হু রোড দ্য বুক, যে বইটি লিখেছিল, হু রোড দ্য বুক। জাস্ট আমরা আমার মতো করে বললাম আমি ওই মানুষটাকে চিনি যে বইটা লিখেছিল। অথবা বলতে পারি আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, হু কেম হিয়ার, জাস্ট নিজের মতো করে বলা, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল, এতটুকুই। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে যে নাম্বার, দ্য হি ফেইন্টস অ্যাজ ডু, ওই যে অ্যাজ ডু অ্যাজ ইফ সিন্সের উল্টা, যেন অর্থে ব্যবহৃত হয়। আর টেন্সের একটা কী রয়েছে, এক পাশে V1 হলে অপর পাশে V2, এক পাশে V2 হলে অপর পাশে হ্যাড প্লাস V3 হয়। এখন থেকে আমরা এই অ্যাজ ডু এর পূর্বে কী রয়েছে? ফেইংস মানে হচ্ছে বান করা, প্রিটেন্ডের সিনোনিম। হ্যাঁ, হি ফেইংস, সে এমনভাবে বান করে যেন অর্থে ব্যবহৃত হচ্ছে, যেন। এদিকে কী রয়েছে? B1, কেমনে বুঝলাম B1? কোনো বার বিশেষে আসতে হবে যুক্ত থাকলেই এটা অবশ্যই B1 হবে, তাহলে B1 এই পাশে কী হবে? V2 হবে। V2 আনো সাবজেক্ট প্লাস পাবে না। হি ফেইংস অ্যাজ ডু, সে এমনভাবে ভান করে যেন, বলতে পারি V2 আনতে হবে না, হি নিউ বলি, হি নিউ এভরিথিং, সব কিছু এভরিথিং, সে এমনভাবে বান করে যেন সব কিছু জানে। বলতে পারি হি ফেইংস অ্যাজ দো হি ওয়ার আ MBBS ডক্টর, হি ফেইংস অ্যাজ দো হি ওয়ার আ কিং, সে একজন রাজা, সে এমনভাবে বান করে যেন সে একজন রাজা। তাহলে এদিকে B1 আসছে, তাই আমাকে এদিকে V2 করতে হলে এই V2 নিউটা V2, নো এর V2 ফর্ম। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাই।